হ্যালো সবাইকে। আমি আবুল সম্রাট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, চতুর্থ বর্ষে, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। আজকে আমরা আমাদের প্রথম লাইভ ক্লাসে এসেছি এবং আজকের বিষয় হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে অনেকগুলো চ্যাপ্টার আছে, প্রায় 12টার মতো, এবং আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে চ্যাপ্টার 1 শুরু করছি। এবং চ্যাপ্টার 1-এ অনেকগুলো টপিক আছে। সেই টপিকগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডিএনএ প্রতিলিপন। তো আমরা আজকে ডিএনএ প্রতিলিপন নিয়ে কথা বলবো। তো ডিএনএ প্রতিলিপন নিয়ে শুরু করার আগে প্রথমে যে বিষয়টি বলতে হচ্ছে সেটা হচ্ছে ডিএনএ প্রতিলিপন কেন জরুরি। এর ফাঁকে আমি একটি কথা বলে নেই যে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা এখানে কমেন্টে জানাতে পারো এবং তোমাদের বন্ধু বান্ধবদের কমেন্টে মেনশন করে দিতে পারো যেন তারাও এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারে। সো ডিএনএ প্রতিলিপন, ডিএনএ প্রতিলিপনকে সহজ ভাষায় যদি আমরা বলি, এই প্রতিলিপন কথাটা কেটে দিয়ে আমরা এটাকে বলতে পারি ডিএনএ ফটোকপি। অর্থাৎ একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি করা, দুটো ডিএনএ থেকে চারটা ডিএনএ তৈরি করা। এখন প্রথম কথা হচ্ছে আমরা ডিএনএ এর প্রতিলিপন বা ফটোকপি যাই বলি না কেন সেটা করব কেন। এখন এর যদি গুরুত্ব বুঝতে যাই তাহলে আমাদেরকে তাকাতে হবে একদম আমরা শুরুর দিকে। আমরা যারা বহুকোষী জীব, তো আমরা সবাই একটা কোষ থেকে সৃষ্টি হয়েছে এবং সেই কোষটার একটা নাম আছে যেটাকে বলা হয় জাইগট। জাইগোট। এখন এই জাইগোট কোষটা হচ্ছে একটা কোষ। সেই কোষ থেকে আজকে আমরা বহুকোষী প্রাণী এবং আমাদের দেহের মধ্যে রয়েছে ট্রিলিয়ন সংখ্যক প্রায় কোষ। প্রথম অবস্থায় যখন একটা কোষ ছিল তার কিছু সময় পরে সেই একটা কোষ বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি হয় এবং এই বিভাজনটাকে আমরা জানি মাইটোসিস বিভাজন বলে। মাইটোসিস, তার মানে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হচ্ছে এবং দুটো কোষ থেকে চারটা কোষ, চারটা থেকে আটটা, এভাবে আমরা তৈরি হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে একটা কোষ থেকে যে দুটো কোষ তৈরি হলো, এই কোষগুলোর ভিতরে যদি আমরা দেখি, আমি গোল দাগ দিয়েছি তাই না, এই যে গোল দাগ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে নিউক্লিয়াস। একটা কোষ থেকে দুটো কোষ, একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে। নিউক্লিয়াসের ভিতরে অনেক জিনিস থাকে, যার মধ্যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে প্রধান জিনিসটা হচ্ছে ক্রোমোজোম। এখন যদি প্রশ্ন করা যায় যে ক্রোমোজোমের ভিতরে কি থাকে, তাহলে দেখা যাবে যে ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ এবং ক্রোমোজোমের ভিতরে কিভাবে ডিএনএ থাকে সেটাতে পরবর্তীতে আসবো। তার মানে এখানে যে আমরা নিউক্লিয়াসের কথা বলছি, এই নিউক্লিয়াসের ভিতরে অ্যাকচুয়ালি ডিএনএ আছে। এখন একটা নিউক্লিয়াস থেকে যখন দুটো নিউক্লিয়াস তৈরি হয়েছে, অথবা একটা নিউক্লিয়াস ফটোকপি হয়ে যখন দুটো নিউক্লিয়াস তৈরি হয়েছে, অন্যভাবে বলা যায় একটা ডিএনএ ফটোকপি হয়ে সেখান থেকে দুটো ডিএনএ তৈরি হয়েছে। তার মানে আমি এই নিউক্লিয়াসটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে ভিতরে লিখে দিচ্ছি ডিএনএ। তার মানে প্রথম যে কোষটা জাইগট, এর ভিতরে আছে ডিএনএ, সেই ডিএনএ ফটোকপি হয়ে এরকম দুই কোষের ডিএনএ তৈরি করে ফেললো। তার মানে দেখা যাচ্ছে প্রথম অবস্থায় যে ডিএনএ থাকতেছে সেই ডিএনএ থেকে দুইটা ফটোকপি তৈরি হয়ে যাচ্ছে। এই যে ডিএনএ এর ফটোকপি তৈরি হয় এটাকেই বলা হচ্ছে ডিএনএ প্রতিলিপন। এবং আমরা সকলেই জানি যে ডিএনএ হচ্ছে আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমরা যে পিতামাতার সম্মিলিত বৈশিষ্ট্যের মতো দেখতে হব সেই জিনিসটা নিয়ন্ত্রণ করে এই ডিএনএ। তার মানে ডিএনএ যদি ভালোভাবে ফটোকপি না হয়, ডিএনএ যদি ভালোভাবে প্রতিলিপিত না হয়, তাহলে ব্যাপারটা কিরকম দেখাবে। তাহলে ব্যাপারটা দেখাবে যে আমার যে বৈশিষ্ট্যটা থাকার কথা সেই বৈশিষ্ট্যটা ভালোভাবে প্রকাশিত হবে না। হয়তো আমার বাবা মায়ের মধ্যে যে বৈশিষ্ট্যটা নেই সেই বৈশিষ্ট্যটা আমার মধ্যে চলে আসবে, এরকম পরিবর্তন হতে পারে। এবং ডিএনএ যদি ভালোভাবে প্রতিলিপিত না হতো তাহলে আমরা হয়তো আমাদের বাবা মায়ের মতো দেখতে হতাম না। এটা হচ্ছে প্রধান সমস্যা, যদি ডিএনএ প্রতিলিপন না হয়। এজন্যই ডিএনএ প্রতিলিপন গুরুত্বপূর্ণ, যেন প্রতিটা কোষ যখন ফটোকপি হবে সেই কোষ ফটোকপি হওয়ার সাথে সাথে ডিএনএও যেন নিজের বৈশিষ্ট্য ঠিক রেখে, নিজে যে অবস্থায় ছিল সেটা ঠিক রেখে নিজের ফটোকপি তৈরি করতে পারে। এজন্যই আমরা আজকে ডিএনএ প্রতিলিপন করব এবং এজন্যই হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা পরের অংশে চলে যাব, ডিএনএ প্রতিলিপনের। আমরা প্রাণীর অনেক ধরনের বিভাজন শিখেছি তাই না, অনেক ধরনের ভাগ শিখেছি। তার মধ্যে কিছু প্রাণী বা জীব আছে যারা হচ্ছে আদিকোষী, আবার আমরা যেমন জীব আমরা হচ্ছে প্রকৃত কোষী।
প্রকৃতকোষী জীব। আদিকোষী জীবের উদাহরণ যেমন হচ্ছে ব্যাকটেরিয়া। এখন এই যে আদিকোষী জীব রয়েছে, আদিকোষী জীবের ডিএনএ থাকতে পারে, আবার প্রকৃতকোষী যে জীব রয়েছে সেই প্রকৃত জীবী কোষেও ডিএনএ থাকবে। এখন আদিকোষী জীবের ডিএনএ প্রকৃতকোষী জীবের ডিএনএ থাকছে, কিন্তু ডিএনএ কি একই ধরনের? এটা হয়তো তোমরা জানো, ডিএনএ অ্যাকচুয়ালি একই ধরনের না। আদিকোষের ডিএনএ এক ধরনের, প্রকৃত কোষের ডিএনএ এক ধরনের। আমরা যদি আদিকোষে দেখি, আদিকোষের ভিতরে যে ডিএনএটা থাকে সেই ডিএনএটাকে বলা হয় বৃত্তাকার ডিএনএ, অর্থাৎ সেটা দেখতে হচ্ছে এরকম গোলাকার। আর প্রকৃত কোষে যে ডিএনএটা থাকে সেই ডিএনএটা হচ্ছে সূত্রাকারে ডিএনএ, সেটা নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমের মধ্যে থাকে, সূত্রাকারে ডিএনএ। অনেকে মনে করে থাকে যে আদিকোষের মধ্যে যে ডিএনএ থাকে সেই ডিএনএটা বৃত্তাকার, অর্থ ডিএনএটা দেখতে গোলাকার হবে। অ্যাকচুয়ালি এই কথাটা মিথ্যা। ডিএনএ দেখতে যে গোলাকার হবে এমন কথা না। বৃত্তাকার ডিএনএ কথাটার অর্থ হচ্ছে, আমরা যদি সূত্রাকার ডিএনএ দেখি প্রকৃত কোষে, আমরা দেখতেই পাচ্ছি এর দুটো মাথা কিন্তু খোলা। এর এদিকে একটা মাথা আমরা দেখতে পাচ্ছি, এদিকে একটা মাথা দেখতে পাচ্ছি। কিন্তু আদিকোষী ডিএনএ তে কি কোনো আমরা মাথা দেখতে পাচ্ছি? না, কোনো মাথাই দেখা যাচ্ছে না। অর্থাৎ এটা হচ্ছে একটা মাথা আরেকটার সাথে সংযুক্ত অবস্থায় থাকে। এই সেন্সে এটা বৃত্তাকার, নট নেসেসারিলি এটা দেখতে গোলাকার হবে। সো এটা হচ্ছে আদিকোষের ডিএনএ, এবং এপাশে আমরা দেখতে পাচ্ছি প্রকৃত কোষের ডিএনএ। এখন আমরা জানি ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক হয়, অর্থাৎ এই ডিএনএটা এরকম হবে, দুটো সুতো দেখা যাবে। এবং এখানেও যে ডিএনএটা দেখতে পাচ্ছি সেই ডিএনএটাতেও দুটো সুতো আমরা দেখতে পাবো, এভাবে পেঁচিয়ে থাকবে একটার সাথে আরেকটা। তাহলে এটা হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ, এটা হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ, এটা আদিকোষের, এটা হচ্ছে প্রকৃত কোষের। এখন আমরা আজকে পড়তে চাচ্ছি ডিএনএ প্রতিলিপন। আমি এই ছবি দুটো এঁকেছি প্রধান যে প্রশ্নটা করার জন্য, সেটা হচ্ছে আদিকোষের ডিএনএ তো ফটোকপি হবে, প্রকৃত কোষেও ডিএনএ ফটোকপি হবে। প্রধান প্রশ্ন হচ্ছে আদিকোষের ডিএনএ এর ফটোকপি হওয়ার যে মেকানিজম বা প্রসেস, সেটা প্রকৃত কোষী ডিএনএ এর প্রতিলিপন হওয়ার মেকানিজমের সাথে মিলে যাবে কিনা। দেখতে কি একদম একই রকম মেকানিজম নাকি ভিন্ন রকমের? অ্যাকচুয়ালি আদিকোষী এবং প্রকৃত কোষী এদের ডিএনএ এর ফটোকপি বা প্রতিলিপিত হওয়ার মেকানিজমটা ভিন্ন রকমের। এখানে আমরা দেখতে পাচ্ছি বৃত্তাকার ডিএনএ, এখানে সূত্রাকার ডিএনএ। ডিএনএ যখন ফটোকপি হবে, ডিএনএ ফটোকপি হওয়ার জন্য নির্দিষ্ট একটা জায়গা থাকে, অর্থাৎ এই জায়গা থেকে আমরা ডিএনএ ফটোকপি করা শুরু করব। এখন যে জায়গা থেকে ডিএনএ ফটোকপি হওয়া শুরু হয় সেই জায়গাটার একটা নাম আছে, যেটাকে বলা হয় ওরি, ও আর আই, ওরি। এই ওরি কথাটা এসেছে অরিজিন থেকে। অরিজিন মানে যেখান থেকে শুরু হয়, অর্থাৎ আমরা যে প্রতিলিপন বা ফটোকপি শুরু করব সেটা ডিএনএ এর কোথা থেকে শুরু হবে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে আমরা যদি আদিকোষী জীবের ডিএনএ নেই, যেটা বৃত্তাকার দেখতে, সেই বৃত্তাকার ডিএনএ এর যে কোনো এক জায়গা থেকে, একের অধিক নয়, যে কোনো এক জায়গা থেকে ফটোকপি হওয়া শুরু করবে। সো এইখানে আমরা যদি ওরির কথা বলি, তার মানে এখানে আমরা ওরি দেখতে পারবো একটা। আর আমরা যদি প্রকৃত কোষী ডিএনএ দেখি, যেটা হচ্ছে সূত্রাকার, এইখানে ওরি থাকে অনেক অনেক, যেটা অনেক সময় হাজার সংখ্যাও হতে পারে, মোর দ্যান 1000। তার মানে এখানে সবসময় আদিকোষে ওরি বিন্দু, অর্থাৎ যেখান থেকে ডিএনএ প্রতিলিপন শুরু হবে সেটা হচ্ছে একটা বিন্দু, কিন্তু প্রকৃত কোষে যেখান থেকে প্রতিলিপন শুরু হবে সেটা হচ্ছে অনেকগুলো বিন্দু। এখন প্রশ্ন আসতেই পারে যে কেন আদিকোষে ওরি বিন্দু একটা হবে এবং প্রকৃত কোষে ওরি বিন্দু অনেক হবে। এর পিছনে কারণটা আমি এখনই বুঝিয়ে দিচ্ছি, এই বিষয়টা তোমাদের বইয়ের মধ্যে মেনশন করা নেই, আমি দেখিয়ে দিচ্ছি। আদিকোষে যে ডিএনএটা থাকে এগুলো তো ক্ষুদ্রাকার জীব। আদিকোষে যে ডিএনএ থাকে সেই ডিএনএটা দেখতে হচ্ছে খুবই ক্ষুদ্রাকার, অর্থাৎ খুবই ছোট। এবং ডিএনএ এর সাইজ কত বড় এটা অ্যাকচুয়ালি মিলিমিটার বা সেন্টিমিটার এরকম এককে মাপা হয় না। ডিএনএ কত বড় এটা মাপা হওয়ার জন্য যে এককটা ব্যবহার করা হয় সেই এককটাকে বলা হয় বেস পেয়ার। আমরা সবাই জানি বেস পেয়ার। আমরা জানি যে ডিএনএ এর মধ্যে এ, টি, সি, জি এগুলো থাকে, আবার এর বিপরীতে থাকে টি, সি এর বিপরীতে টি এর বিপরীতে থাকে এ, সি এর বিপরীতে থাকে জি, জি এর বিপরীতে থাকে সি। এগুলো জোড়ায় জোড়ায় থাকতেছে, এবং এ কে একটা বেস বলা হয়, টি কে একটা বেস বলা হয়, এটাও একটা বেস এটাও একটা বেস, যেহেতু জোড়ায় জোড়ায় থাকে এর জন্য এটাকে বলা হয় বেস পেয়ার। এখন ডিএনএ কত বড়, মানুষের ক্ষেত্রে মানুষের একটা কোষের ডিএনএ কত বড়, অথবা একটা ব্যাকটেরিয়ার কোষের ডিএনএ কত বড়,
এক্ষেত্রে দেখা যায় যে ব্যাকটেরিয়া বা আদি কোষের ক্ষেত্রে যে ডিএনএটা থাকে, এই ডিএনএর বেস পেয়ার অর্থাৎ কত বড় ডিএনএ, বেস পেয়ারের সংখ্যা হচ্ছে খুবই কম। কিন্তু প্রকৃত কোষে যে ডিএনএটা থাকে, সেই ডিএনএর বেস পেয়ারের সংখ্যা হচ্ছে প্রচুর পরিমাণে বেশি। অর্থাৎ এটা হচ্ছে ছোট ডিএনএ, এটা হচ্ছে বড় ডিএনএ। আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে ছোট ডিএনএ এবং প্রকৃত কোষে যে ডিএনএ দেখতে পাই সেটা হচ্ছে বড় ডিএনএ। আমি আশা করব তোমরা সবাই খাতার মধ্যে নোট করে নিচ্ছ, এবং আমি অ্যাকচুয়ালি চাচ্ছি যে আমি বোর্ডে যে লেখাগুলো লিখছি তোমরা যেন খাতার মধ্যে সেটা তুলে নাও, তাহলে তোমাদের পরের আমার লেকচারের পরের অংশের কথাগুলো ট্রেস করতে সুবিধা হবে। কারণ একটু মুছে দিয়ে আমি আবার হয়তো অন্যদিকে চলে যাব, কিন্তু আবার ফিরে আসতে হবে এসব কথায়। তাহলে আদি কোষে যে ডিএনএ দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছোট, প্রকৃত কোষে যে ডিএনএ দেখতে পাচ্ছি এটা হচ্ছে বড়। কোন সাপেক্ষে? বেস পেয়ারের সাপেক্ষে। এখন ডিএনএ ফটোকপি করতে হবে, সেটা আদি কোষেও করতে হবে, প্রকৃত কোষেও করতে হবে। এখন প্রকৃত কোষে ডিএনএ যদি ফটোকপি আমরা করতে চাই, যেহেতু এটা অনেক বড় ডিএনএ, আমরা যদি আদি কোষের ফটোকপির স্পিডে চলতে থাকি তাহলে দেখা যাবে এটা ফটোকপি করতে প্রচুর পরিমাণে সময় লেগে যাবে। প্রচুর পরিমাণে সময় লেগে যাবে, দেখা যাবে 7 দিন, 8 দিন, 10 দিন এরকম সময় লেগে যাবে যদি আমরা একই গতিতে চাই। কিন্তু আদি কোষের ক্ষেত্রে এটা যেহেতু ছোট, আমরা যদি ওই গতিতে যাই আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো। তার মানে দেখা যাচ্ছে এখানে আমাদের যে স্পিড আছে সেই স্পিডে এটা খুব তাড়াতাড়ি করা যাবে, কিন্তু ওই স্পিড যদি আমরা প্রকৃত কোষে দেই তাহলে দেখা যাবে আমাদের প্রচুর সময় লেগে যাবে। এখন তাহলে এখান থেকে আমরা কিভাবে এসকেপ করতে পারি, কিভাবে আমরা ঠিক করতে পারি যে প্রকৃত কোষে যেন খুব তাড়াতাড়ি ডিএনএ প্রতিলিপন হয়, অনেক বেশি পরিমাণে যেন সময় না লাগে। কারণ আমাদের তো কোষ বিভাজন হচ্ছে সব সময়। কোষ বিভাজন যেহেতু সবসময় হচ্ছে তার মানে আমাদের ডিএনএ সবসময় ফটোকপির মধ্যে থাকতে হবে। ডিএনএ ফটোকপিতে যদি অনেক বেশি সময় নিয়ে নেয় তাহলে আমাদের কোষ বিভাজন হতেও কিন্তু, এজন্য আমাদের এখানে ডিএনএ ফটোকপি তাড়াতাড়ি হতে হবে। সো এই ডিএনএ ফটোকপি যেন তাড়াতাড়ি হয় এই জন্য আমরা করেছি কি, আমাদের ওরি যে ছিল অর্থাৎ যেখান থেকে ফটোকপি শুরু হবে সেটার সংখ্যা আমরা অনেক করে দিয়েছি। ওরি বিন্দু আমি একটু পরে দেখিয়ে দেবো খাতার মধ্যে, বোর্ডের মধ্যে। তাহলে ওরি বিন্দু যদি অনেক হয় তাহলে ডিএনএ ফটোকপি খুব তাড়াতাড়ি হবে। এখন আমরা আজকে ডিএনএ প্রতিলিপন করব, আমরা আদি কোষী এবং প্রকৃত কোষী দেখাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি ডিএনএ ফটোকপি বা প্রতিলিপন করব শুধুমাত্র প্রকৃত কোষের। আমি আদি কোষের ডিএনএ এর অংশটা মুছে দিচ্ছি। আমরা প্রকৃত কোষের একটা ডিএনএ আঁকি। ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, দেখতে অনেকটা এরকম। হ্যাঁ, এটা হচ্ছে ডিএনএ, আমার কোষের ভিতরে আছে। এখন এই ডিএনএটাকে প্রতিলিপিত করতে হবে। ডিএনএ প্রতিলিপন করার জন্য যেহেতু এটা প্রকৃত কোষের, আমরা আগেই বলেছি প্রকৃত কোষে ওরির সংখ্যা অনেক হয়, অর্থাৎ যেখান থেকে ডিএনএ ফটোকপি শুরু হবে তার সংখ্যা অনেক। সো মনে করি এটা হচ্ছে একটা ওরি বিন্দু। কি বিন্দু? ওরি বিন্দু। তাহলে এখানে একটা ওরি বিন্দু দেখাচ্ছে, কিন্তু এর পাশে মনে করি এই জায়গাটাতেও বা এই জায়গাটাতেও আরেকটা ওরি বিন্দু থাকতে পারে। অর্থাৎ এখানেও ফটোকপি হচ্ছে, এখানেও ফটোকপি হচ্ছে। আমরা ধরে নিচ্ছি এদিকেও একটা বিন্দু আছে যেখানে ফটোকপি হচ্ছে। তাহলে একসাথে অনেক জায়গায় ফটোকপি হচ্ছে। তাহলে একসাথে অনেক জায়গায় যদি ফটোকপি হয় তাহলে সময় প্রচুর পরিমাণে কম লাগবে। কিন্তু যদি একসাথে এক জায়গায় শুধু ফটোকপি হতো, আমি দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা। এভাবে তুলনামূলকভাবে যদি ছবি আঁকা হয় তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি শুধু ডিএনএ ফটোকপি করা শুরু করতাম এই জায়গা থেকে, করি, এখান থেকে ডিএনএ ফটোকপি শুধুমাত্র এই দিকে চলছে, তাহলে ডিএনএ ফটোকপি করতে কি প্রচুর সময় লাগতো না? কিন্তু আমরা যদি এখানে ডিএনএ ফটোকপি দেখি, এখানে শুরু হয়ে দুপাশে যাচ্ছে, এই ওরি বিন্দু থেকে শুরু হয়ে দুপাশে যাচ্ছে। দুপাশে যাওয়া কথাটা ইম্পর্টেন্ট, এটাতে পরে ফিরে আসবো। দুই দিকে প্রতিলিপিত হচ্ছে, এই ওরি বিন্দু থেকে শুরু হয়েও দুই দিকে প্রতিলিপিত হচ্ছে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এজন্যই প্রকৃত কোষে আমরা ওরি বিন্দু অনেক সংখ্যায় দেখতে পাই, যেন আমাদের ডিএনএ যে প্রতিলিপন হবে এটা খুব তাড়াতাড়ি হতে পারে। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম আশা করি। আমরা এখন পরের অংশে চলে যাব। তোমরা যারা খাতার মধ্যে তুলে নিচ্ছ তারা ভালোভাবে তুলে নাও এটা। আমি মুছে দিচ্ছি।
তাহলে আমরা লাইভের প্রথম অংশে দেখতে পেয়েছি যে ডিএনএ প্রতিলিপন কেন গুরুত্বপূর্ণ, এবং পরবর্তীতে দেখতে পারলাম যে আদিকোষী ডিএনএ এবং প্রকৃতকোষী ডিএনএ এর যে প্রতিলিপন হয় সেই প্রতিলিপনের মধ্যে পার্থক্য কোথায়, এবং প্রধান একটা যে পার্থক্য ছিল সেটা হচ্ছে ওরি বিন্দুর সংখ্যা। এই ওরি বিন্দুর সংখ্যা আদিকোষে যে কম হয়, প্রকৃতকোষে যে বেশি হয় সেটা দেখতে পেয়েছি। এবার আমরা যেটা দেখব সেটা এবং এও দেখতে পেয়েছি যে প্রকৃতকোষে কেন ওরি বিন্দুর সংখ্যা বেশি হয়। এখন আমরা যে অংশে চলে যাব সেটা হচ্ছে ডিএনএ প্রতিলিপনের খুবই ইম্পর্টেন্ট একটা অংশ, সেটা হচ্ছে ডিএনএ প্রতিলিপন করতে গেলে যা যা প্রয়োজন ডিএনএ প্রতিলিপনে। ডিএনএ প্রতিলিপনে কোন কোন জিনিস প্রয়োজন? আমি প্রথমে যখন এই ক্লাস শুরু করেছিলাম তখন বলেছিলাম যে প্রতিলিপনকে আমরা ফটোকপি শব্দটা দিয়ে রিপ্লেস করতে পারি, অর্থাৎ ডিএনএ ফটোকপি। ফটোকপি করার জন্য কি অনেক জিনিসের দরকার হয় না? যেমন আমি যদি একটা বই ফটোকপি করতে চাই, তাহলে বইয়ের মধ্যে তো প্রথমে লেখা থাকতে হবে যেটাকে আমরা ফটোকপি করব। তেমনি ডিএনএ যদি আমরা ফটোকপি করতে চাই, তার মানে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ডিএনএ এর মধ্যে কিছু লেখা। এই ডিএনএ এর মধ্যে যে লেখাগুলো থাকবে, যেটা আমি প্রথমেই পাবো, অলরেডি দেয়া থাকবে, যেটাকে আমি ছাপাবো বা প্রতিলিপিত করব, সেটাকে আমরা বলবো সাজ। এই সাজ বিষয়টা আমি পরে আরো স্পষ্টভাবে ক্লিয়ার করে দেব। তার মানে প্রথমে আমাদের দরকার সাজ, যেটা দেখে আমরা ফটোকপি করব। 2 নম্বর অংশে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ডিএনটিপি, ডিঅক্সি নাইট্রোজেনাস ট্রাইফসফেট। এই অংশটা কি? এটা অ্যাকচুয়ালি ডিএনএ এর যদি আমি গঠন পড়াতাম তাহলে খুব ভালোভাবে বলতে পারতাম। এই অংশে এটা ডেসক্রাইব করার মতো সময় নেই, আমি জাস্ট আপাতত এইভাবেই লিখে দিচ্ছি ডিএনটিপি। আমরা জানি যে ডিএনএ এর মধ্যে 4টা লেটার থাকে, এ, টি, সি, জি। এখন এই ডিএনটিপিও 4 ধরনের হয়। ডি, এটিপি, এই এন এর জায়গায় এ বসবে, এন এর জায়গায় একবার টি বসবে, সি বসবে এবং জি বসবে। তাহলে ডি এটিপি, তারপরে অংশটা কি হবে? ডি টিটিপি, টিপি, তারপরে অংশে কি হবে? ডি সিটিপি, এবং তারপরে যে আরেক ধরনের থাকবে সেটা হচ্ছে ডি জিটিপি। এগুলো তাহলে 4 ধরনের আমরা ডিএনটিপি দেখতে পাচ্ছি। এই 4 ধরনের যে ডিএনটিপি আছে, এই 4 ধরনের ডিএনটিপি আমি আগেই বলেছি, ডেসক্রাইব করব না, শুধুমাত্র এখানে যে কথাগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিএটিপির মধ্যে এ আছে, ডিটিটিপির মধ্যে টি আছে, ডিসিটিপির মধ্যে সি আছে এবং ডিজিটিপি এর মধ্যে জি আছে। এগুলো আমাদের ফটোকপি করার সময় লাগবে। এবার আমরা আসবো 3 নম্বরে। 3 নম্বরে কি লাগবে? আমরা যদি ফটোকপি করতে যাই অবশ্যই আমাদের ইলেকট্রিসিটির দরকার হয়, তাই না? শক্তি ছাড়া কোনো কিছুই হতে পারে না। এজন্য আমাদের প্রচুর পরিমাণে শক্তি দরকার। তারপরে 3 নম্বরে আমরা লিখে দিচ্ছি শক্তি। এই শক্তি কোথা থেকে আসে সেটা আমরা অলরেডি এখানে লিখেছি, কিন্তু আমি এখনই ডেসক্রাইব করব না, আমি পরবর্তীতে যাব। এবং 4 নম্বরে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে, আমরা জানি যে বায়োলজির ক্ষেত্রে অনেক ধরনের ক্রিয়া বিক্রিয়া ঘটে, এবং ক্রিয়া বিক্রিয়াগুলো যদি নরমালি হতে হয় তাহলে প্রচুর পরিমাণে সময় এবং শক্তির প্রয়োজন। এখন যেন খুব তাড়াতাড়ি হয় এবং খুব কম পরিমাণ শক্তি খরচে হয়, এজন্য আমাদের বডির মধ্যে, বা আমরা যদি অন্যান্য প্রাণী বা উদ্ভিদের কথাই চিন্তা করি, তাদের ক্ষেত্রে তাদের বডির ভিতরে কিছু মেকানিজম দেয়া আছে, এবং সেই মেকানিজমের একটা প্রধান অংশ হচ্ছে এনজাইম। এই এনজাইম যে কোনো বিক্রিয়াকে খুব সহজে, খুব তাড়াতাড়ি করে ফেলতে পারে। তার মানে ডিএনএ প্রতিলিপনে যেহেতু একটা প্রক্রিয়া, অর্থাৎ এটাও খুব সহজভাবে তাড়াতাড়ি করার জন্য আমাদের এনজাইমের প্রয়োজন হবে। এনজাইম, এবং আমরা জানি এনজাইম এক ধরনের প্রোটিন, সো এনজাইমের পাশাপাশি আমাদের কিছু প্রোটিনেরও প্রয়োজন হবে। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, আমি আশা করছি যে তোমরা এটা লিখে নিচ্ছ, এনজাইম এবং প্রোটিন। এখন এনজাইম অনেক ধরনের হয়ে থাকে, কথা হচ্ছে এখানে কি একটা এনজাইম লাগবে নাকি অনেকগুলো এনজাইম লাগবে? এখানে অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে এনজাইম লাগবে, 7 থেকে 8টার মতো। আমরা সেই এনজাইমগুলোর নাম দেখবো, আমি এখনই বলছি না, আমরা যখন ডিএনএ প্রতিলিপনের প্রক্রিয়াটা পড়বো, যেটার মধ্যে আমি একটু পরেই ঢুকে যাচ্ছি, সেই প্রতিলিপনে দেখবো যে এনজাইমগুলো আসবে সেগুলো ধাপে ধাপে আসবে। সো আমরা তাদের নাম ধাপে ধাপে শিখতে পারবো, আমি এখনই দিচ্ছি না। তাহলে আমরা দেখলাম ডিএনএ ফটোকপি করার জন্য 4টা জিনিস প্রয়োজন। এই 4টা জিনিসের প্রথমটা হচ্ছে সাস, অর্থাৎ যেটা দেখে আমি ডিএনএ ফটোকপি করব।
2 নম্বর জিনিসটা হচ্ছে ATCG অর্থাৎ নাইট্রোজেন ক্ষারকগুলো। 3 নম্বর অংশটা হচ্ছে ডিএনএ প্রতিলিপন করার জন্য যে শক্তিটা প্রয়োজন, এবং 4 নম্বর অংশটা হচ্ছে এনজাইম এবং প্রোটিন। অনেকগুলো এনজাইম লাগবে, যেটা আমরা একটু পরে দেখব। এখন আমি বলেছিলাম যে এই যে শক্তি, এই শক্তি এই জায়গার কোনো এক জায়গা থেকে আসবে। সেটা হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি টিপি, 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 টিপি। এই টিপির ফুল ফর্ম হচ্ছে ট্রাইফসফেট। আমি এই বিষয়টা এক্সপ্লেন করে দিচ্ছি, আমি উপরের অংশটুকু মুছে দিচ্ছি যেন বোঝাতে সুবিধা হয়। ওকে, তাহলে ডিএটিপি আমরা ধরে নেই। এই ডিএটিপির মধ্যে টিপি অর্থাৎ এর অর্থ হচ্ছে ট্রাইফসফেট। ট্রাইফসফেট, ট্রাই মানে 3, অর্থাৎ কয়টা ফসফেট আছে? 3টা ফসফেট আছে। আমি এভাবে লিখতে পারি, একটা ফসফেট, দুটো ফসফেট, 3টা ফসফেট। এদের মধ্যে অবশ্যই কি আছে? বন্ধন আছে, না হলে তারা একসাথে থাকতে পারবে না। এখন এই ট্রাইফসফেট অবস্থায় ডিএটিপি আছে, কিন্তু অ্যাকচুয়ালি যখন ডিএনএ প্রতিলিপন হয় তখন ট্রাইফসফেট লাগে না, লাগে হচ্ছে মনোফসফেট, অর্থাৎ একটা ফসফেট। আমাদের ট্রাইফসফেট লাগবে না, আমাদের লাগবে একটা ফসফেট। কিন্তু আসছে কি হিসেবে? এরা আসছে ট্রাইফসফেট হিসেবে, কিন্তু আমাদের যেহেতু লাগবে মনোফসফেট, তার মানে এই যে একটা ফসফেট আছে, এটা এই বন্ধনটাকে ধ্বংস করে, অর্থাৎ এখানে যে বন্ধনটা ছিল এই বন্ধনটা ভেঙে সে আলাদা হয়ে যাবে। তাহলে সে যখন বন্ধন ভেঙে আলাদা হয়ে যাচ্ছে, তাহলে সে হয়ে যাচ্ছে মনোফসফেট, যেটা আমাদের ডিএনএ প্রতিলিপনের প্রয়োজন। এখন ব্যাপারটা হচ্ছে কেন বলতেছি যে এখান থেকে আমরা শক্তি পাবো, এর পিছনে কারণটা হচ্ছে আমরা যদি বন্ধন যখনই ভেঙে যায় তখনই সেখান থেকে কি নির্গত হয়? শক্তি নির্গত হয়। অর্থাৎ এখানে এই ফসফেটের সাথে এগুলোর যে বন্ধন ছিল সেটা যখনই ভেঙে যাবে তখনই শক্তি নির্গত হবে, এবং সেই শক্তি আমরা ব্যবহার করতে পারবো ডিএনএ প্রতিলিপনের ক্ষেত্রে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুইটা ফসফেট অর্থাৎ ডাইফসফেটের মধ্যেও আবার বন্ধন আছে। চাইলে এই বন্ধনটাও ভেঙে যেতে পারে এবং ভেঙে গিয়ে শক্তি তৈরি হতে পারে, যেটা ডিএনএ প্রতিলিপনে কাজে লাগবে। তাহলে আমরা দেখলাম শক্তির উৎস কোথায়। শক্তির উৎস হচ্ছে এই ডিএনটিপির টিপি বা ট্রাইফসফেট গুলো। এবার আমরা ডিএনএ প্রতিলিপনের প্রসেসে ঢুকে যাব। তোমরা যারা লিখে নাওনি তারা খুব তাড়াতাড়ি এটা লিখে নাও। আমি মুছে দিচ্ছি। ওকে, আমরা এখন ডিএনএ প্রতিলিপনের একদম প্রসেসের মধ্যে চলে যাব। আমরা ইতিমধ্যে শিখেছি যে ডিএনএ প্রতিলিপন যদি করতে যাই তাহলে কোন কোন জিনিসগুলো প্রয়োজন হবে। আমরা 4টা জিনিস দেখেছি, সেই 4টা জিনিসগুলো এখন দরকার হবে এবং সেগুলো খুবই ধাপে ধাপে আসবে, এবং আমি ওগুলোর কথা বারবার মেনশন করব। এবং আমি আশা করব যে তোমরা সেই নোটটি যেটা তুলে নিয়েছো একটু আগে, সেই নোট থেকে তোমরা সেই বিষয়গুলো খুব ভালোভাবে রিকল করতে পারবে। আমি প্রধানত যে বইটা ফলো করি উদ্ভিদ বিজ্ঞান বিষয়, সেটা হচ্ছে আবুল হাসান স্যারের বই। স্যারের বইয়ে খুব সুন্দরভাবে প্রতিলিপনের প্রতিলিপনের প্রসেস গুলো ধাপে ধাপে দেয়া আছে, এবং স্যার হচ্ছে আমাদেরই অ্যাকচুয়ালি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক। বর্তমানে তিনি রিটায়ারমেন্টে আছেন, কিন্তু তবুও ক্লাস নিতেন। এই বছরই তিনি ক্লাস নেওয়া শেষ করেছেন। সো আমি তার বই থেকে, তার বইয়ের মধ্যে যেভাবে ধাপে ধাপে বর্ণনা করা আছে সেভাবে বর্ণনা করব। প্রথমে আমরা ডিএনএ দেখাই। আমি এখন যে অংশটুকু বলবো সেটা আমি অ্যাকচুয়ালি প্রথমের দিকে বলে এসেছি, তবু আমি আরেকবার মেনশন করতে চাই। ওকে, এটা হচ্ছে ডিএনএ। ডিএনএ দেখতে মনে হচ্ছে এতটুকু ছোট, কিন্তু অ্যাকচুয়ালি ডিএনএ অনেক বড়, বিশেষ করে আমাদের ক্ষেত্রে। ইভেন আমাদের মানুষের ক্ষেত্রে যদি একটা কোষ থেকে ক্রোমোজোমের ডিএনএ গুলো বের করে লম্বা করা হয়, তাহলে দেখা যাবে যে ডিএনএ দৈর্ঘ্য প্রায় 2 মিটারের মতো হয়ে যায়। অর্থাৎ আমাদের একটা কোষে যে পরিমাণ ডিএনএ থাকে তার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। এখন ডিএনএ যেহেতু খুবই কি বলবো চিকন, তার মানে 2 মিটার বলতে বোঝা যাচ্ছে এর ভিতরে কতগুলো বেস পেয়ার থাকে।
প্রচুর সংখ্যায় বেস পেয়ার থাকে। যেহেতু প্রচুর সংখ্যায় বেস পেয়ার থাকবে, ওই আগের কথায় ফিরে যাচ্ছি, তার মানে এটা প্রতিলিপনের জন্য প্রচুর পরিমাণে সময়ের প্রয়োজন। কিন্তু প্রচুর পরিমাণে সময় যেন না লাগে, এই জন্য আমাদের মধ্যে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমাদের যে অরিবিন্দু, অর্থাৎ যেখান থেকে প্রতিলিপন শুরু হবে, সেই অরিবিন্দুর সংখ্যা হচ্ছে প্রচুর পরিমাণে। তার মানে এখান থেকে ডিএনএ প্রতিলিপন শুরু হতে পারে, এখান থেকে শুরু হতে পারে। আমি এইভাবে দেখাচ্ছি। এখন প্রশ্ন করতে পারে যে ভাইয়া এটা কি মানে নির্দিষ্ট কি কোনো জায়গা আছে যে এখান থেকে ডিএনএ প্রতিলিপন শুরু হবে? না, অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো জায়গা নেই। এটা পুরোটাই হচ্ছে র্যান্ডম প্রসেস। র্যান্ডম মানে হচ্ছে দৈব ক্রমে ঘটে। এটা কোথা থেকে হবে আমরা কখনোই প্রোগ্রাম করে বের করতে পারবো না। এটা র্যান্ডমলি ঘটে থাকে। সো এখানে ঘটতে পারে, এখানে ঘটতে পারে, অন্য জায়গাতেও ঘটতে পারে। এখানে ঘটতে পারে অরিবিন্দু, এখানেও তৈরি হতে পারে অরিবিন্দু, আরো অন্যান্য জায়গায় অরিবিন্দু তৈরি হতে পারে। এখন অনেকগুলো অরিবিন্দু, আমি এখানে 4টার মতো অরিবিন্দু এঁকেছি। অরিবিন্দুতে যখন ডিএনএ প্রতিলিপন শুরু হবে, এখানে যে ডিএনএ প্রতিলিপনের প্রসেসটা আর এখানে যে ডিএনএ প্রতিলিপনের প্রসেসটা, এটা নিশ্চয়ই ভিন্ন ভিন্ন হবে না, কারণ একই ডিএনএ, একই ধরনের অরিবিন্দু। তার মানে এখানে যে আমরা অরিবিন্দুগুলো দেখতে পাচ্ছি, প্রতিটাতে একই ধরনের প্রসেস ফলো করবে। যেহেতু সবগুলোই একই ধরনের প্রসেস ফলো করবে, তাই আমি শুধুমাত্র একটা অরিবিন্দু নিয়ে কথা বলবো। এটা গুরুত্বপূর্ণ, একটা অরিবিন্দু নিয়ে কথা বলবো। এবং একটা অরিবিন্দুর ক্ষেত্রে যে কথাগুলো বলবো, সেগুলো সব অরিবিন্দুর ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য হবে। তাহলে আমরা বাকি অরিবিন্দুগুলো মুছে দিচ্ছি। আমরা আজকে শুধু কথা বলবো এই অরিবিন্দুটা নিয়ে। এখন এরপরের ধাপে গিয়ে আরেকটা কথা আসবে, সেটা হচ্ছে ডিএনএ প্রতিলিপন কি এই দিক থেকে এই দিকে হবে, ডান দিকে হবে, নাকি এই দিক থেকে এই দিকে হবে ডিএনএ প্রতিলিপন? ডিএনএ প্রতিলিপন অ্যাকচুয়ালি অরিবিন্দু থেকে উভয় দিকে হয়। অর্থাৎ ডান দিকেও যেমন যাবে আমার ডান দিকে, তেমনি বাম দিকেও অরিবিন্দু, সরি, ডিএনএ প্রতিলিপনের দিক বাম দিকেও হবে। অর্থাৎ দুই দিকেই ডিএনএ প্রতিলিপন হবে। এখন দুই দিকেই যে ডিএনএ প্রতিলিপন হবে, দুই দিকেই কি একই প্রসেসে ডিএনএ প্রতিলিপন হবে? হ্যাঁ, দুই দিকেই একই প্রসেসে ডিএনএ প্রতিলিপন হবে। এখন তাহলে অরিবিন্দু দুই দিকে যদি একই প্রসেসে ডিএনএ প্রতিলিপন হয়, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি শুধুমাত্র একটা দিকই দেখাবো, আমি দুই দিকে দেখাবো না। একটা দিক যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে অন্য দিকেও কি ঘটনা ঘটছে। তবুও এই ভিডিও শেষে তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে, যে প্রশ্নটার জন্য অবশ্যই এই প্রশ্নটা হচ্ছে এই বিষয়টা সম্পর্কিত, অর্থাৎ ওরির ডানে কি ঘটছে আর ওরির বামে কি ঘটছে। আমি আশা করছি যে তোমরা শেষ পর্যন্ত থাকবা এবং খুব মনোযোগ সহকারে ফলো করবা, যেন তোমরা সেই প্রশ্নের উত্তরটা দিতে পারো কমেন্টে। সো এটা হচ্ছে অরিবিন্দু, অরিবিন্দুর ডান দিকেও প্রতিলিপন হবে, বাম দিকেও প্রতিলিপন হবে। এখন আমরা কথা বলবো কোন দিক নিয়ে? শুধুমাত্র ডান দিক নিয়ে কথা বলবো। তাহলে আমরা কাজ শুরু করে দেই অরিবিন্দু থেকে। এই যে ডিএনএটা দেখতে পাচ্ছি, এই ডিএনএর মধ্যে বেজ আছে, তাই না? এ টি সি জি, এগুলো যেহেতু জোড়ায় জোড়ায় থাকে, এই জন্য এগুলোকে আমরা বলি বেস পেয়ার। এখন বেস পেয়ার গুলো যে থাকে, বেস পেয়ার গুলোর মধ্যে কি বন্ধন থাকে না, হাইড্রোজেন বন্ধন? আমরা যেমন দেখেছি এই ডিএনএ, আমি যদি এভাবে আঁকি ডিএনএটাকে, তাহলে এদিকে এ থাকলে এদিকে টি থাকবে, এদিকে টি থাকলে এদিকে এ থাকবে, এদিকে সি থাকলে এদিকে জি থাকবে, এদিকে আবার টি থাকলে এদিকে এ থাকবে। এবং এদের মাঝে আমরা জানি বন্ধন আছে। এ আর টি এর মধ্যে দ্বিবন্ধন, টি দ্বিবন্ধন, সি জি এর মধ্যে হচ্ছে ত্রিবন্ধন, টি আর এর মধ্যে দ্বিবন্ধন। এভাবে বন্ধনগুলো থাকে। এখন এই যে বন্ধনগুলো আছে, সেগুলো এর মাঝেই আছে। আমি আবার পেঁচানো অবস্থায় দেখিয়ে দিচ্ছি। এখানে বন্ধন আছে এভাবে। আমি যদি ডিএনএ ফটোকপি করতে চাই, ডিএনএ ফটোকপি করার সময় তোমরাই বলো, এর ভিতরে যদি বন্ধনগুলো থাকে, তাহলে কি আমরা ডিএনএ ফটোকপি করতে পারবো? আমরা কখনোই ডিএনএ ফটোকপি করতে পারবো না এর ভিতরে যদি বন্ধনগুলো থাকে। আবার আরো একটা কথা আছে, সেটা হচ্ছে এই ডিএনএটি কিন্তু পেঁচিয়ে আছে। দেখো এই ডিএনএটা যেটা আমি এঁকেছি, এভাবে কখনো ডিএনএ থাকে না। এটা দেখে মনে হচ্ছে মইয়ের মতো, কিন্তু ডিএনএটা অ্যাকচুয়ালি মইয়ের মতো না। ডিএনএটা হচ্ছে একটা টুইস্টেড মই, অর্থাৎ এই মইটা পেঁচানো অবস্থায় থাকে। তার মানে এভাবে পেঁচানো অবস্থায় আছে। এখন আমি যদি ডিএনএ ফটোকপি করতে যাই, প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পেঁচানো অংশটাকে খুলে এরকম করতে হবে, এক, অর্থাৎ প্যাচ খুলে ফেলতে হবে। প্যাচ খুললাম, ঠিক আছে, কিন্তু প্যাচ খোলার পরেও আমি দেখতে পাচ্ছি মাঝে কি আছে, মাঝে বন্ধনগুলো আছে। এই বন্ধনগুলো ভাঙতে হবে। কেন ভাঙতে হবে পরে যখন ছবি আঁকবো খুব ভালো করে বুঝতে পারবো। তার মানে আমাদের প্রথম কাজ প্যাচটা খুলে ফেলা, দ্বিতীয় কাজ হচ্ছে এর মাঝে যে বন্ধনগুলো আছে আমি যে এখানে দেখিয়ে দিয়েছি, এই বন্ধনগুলোকে ভেঙে ফেলা। তাহলে ভেঙে ফেলার পর কি রকম হবে সেই ছবিটা আমি আঁকবো।
এবং এই ছবিটা তোমাদের ক্ষেত্রে এটা তোমরা প্র্যাকটিক্যাল লাইফের এক্সপিরিয়েন্সের সাথে মিলাতে পারবা। আশা করি তোমরা এই ছবিটা আঁকছো, কারণ এই ছবিটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি এবং ডিএনএ প্রতিলিপন প্রায় সময় এক্সামে আসে এবং এই ছবিটা আঁকতে হয়। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবা এবং তোমরা দয়া করে পেন্সিল দিয়ে এই ছবিটা আঁকার চেষ্টা করো। তাহলে দেখি আমরা, তাহলে ডিএনএ তে দুটো সুতো ছিল, এই দুটো সুতোর এটা হচ্ছে অরিবিন্দু, অর্থাৎ আমার অরিবিন্দু হচ্ছে এইটা, এই অংশটা এখানে। এখন এই অরিবিন্দুর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এর দুই পাশে প্যাচ খুলে গিয়েছে, এখানে যে প্যাচটা ছিল এবং এদের মাঝে যে বন্ধনগুলো ছিল সেই বন্ধনগুলো আমরা এখন দেখতে পাচ্ছি না। এটা অনেকটা, আমরা তো দড়ি দেখেছি সবাই, দড়ির ক্ষেত্রে দেখা যায় যে হয়তোবা দুটো চিকন দড়ি পেঁচিয়ে একটা মোটা দড়ি তৈরি করা হয়েছে। তোমরা এই চিন্তা করে দেখো যে ওর ভিতরে যদি একটা কলম ঢুকিয়ে বা তোমরা আঙ্গুল ঢুকিয়ে দুই পাশে টান দাও, তাহলে যে প্যাচগুলো ছিল সেগুলো কি দুই দিকে সরে যাবে না? দুই দিকে সরে যাবে, প্যাচগুলো দুই দিকে সরে যাবে এবং মাঝে হয়তোবা তোমরা এরকম একটা খালি জায়গা দেখতে পারবা। অ্যাকচুয়ালি ডিএনএ এর ক্ষেত্রেও সেম প্রক্রিয়া ঘটে, অর্থাৎ দুই দিকে প্যাচগুলো সরে যায় অথবা বলতে পারো মাঝের যে প্যাচগুলো আছে সেই প্যাচগুলো খুলে গিয়ে এরকম একটা জায়গা তৈরি করে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আমরা মনে করি এই ডিএনএ এর এখানে যে অরিবিন্দুটা ছিল, এই অরিবিন্দুর ডান দিকে যে সিকোয়েন্সটা আছে সেটা হচ্ছে এখানে আছে এ, এখানে আছে টি, এখানে আছে টি সি। তাহলে ঠিক এর বিপরীতে কি থাকার কথা? এর বিপরীতে থাকার কথা টি, টি এর বিপরীতে থাকার কথা এ, আবার এ এবং সি এর বিপরীতে থাকার কথা হচ্ছে জি। এভাবে এদিক দিয়েও অনেকগুলো বেজ আছে, কিন্তু আমি এখন সেই বেজগুলো দেখাচ্ছি না। সো এদের মধ্যে বন্ধন ছিল, আমি ওই বিন্দুটাকে মুছে দিচ্ছি। এ আর টি এর মধ্যে দ্বিবন্ধন, টি আর এর মধ্যে দ্বিবন্ধন, এখানেও দ্বিবন্ধন, এখানে হচ্ছে ত্রিবন্ধন। এখন এই অরিবিন্দু থেকে যখন প্যাচ খোলা ডান দিকে অগ্রসর হবে তখন নিশ্চয়ই এই বন্ধনগুলোকে ভাঙতে হবে, যেটা আমি আগেই বলেছি। এখন বন্ধনগুলো এমনি এমনি কখনো ভেঙে যাবে না, বন্ধনগুলোকে ভাঙার জন্য অবশ্যই কাউকে এসে কাজ করতে হবে এবং এই কাজ করার জন্য আমি ওই যে বলেছিলাম যা যা প্রয়োজন তার মধ্যে 4 নাম্বার পয়েন্টটা মনে আছে? সেই 4 নাম্বার পয়েন্টটা ছিল হচ্ছে কিছু এনজাইম, অর্থাৎ কিছু এনজাইমের প্রয়োজন হবে। এইখানে এই বন্ধনগুলো ভাঙার ক্ষেত্রে যে এনজাইমের প্রয়োজনটা হবে সেই এনজাইমটাকে বলা হয় গাইরেজ এনজাইম। তার মানে প্রথম যে আমাদের এনজাইমটা লাগছে সেটা নাম হচ্ছে গাইরেজ। এই গাইরেজ এনজাইম করবে কি, এর মাঝে যে বন্ধনগুলো ছিল সেই বন্ধনগুলোকে ভেঙে দেবে, ভেঙে দিয়ে এদিকে অগ্রসর হতে থাকবে। তাহলে আমি গাইরেজের ছবিটা আমি এখানে এঁকে দিতে পারি, এটা হচ্ছে আমাদের গাইরেজ এনজাইম, তোমরাও এঁকে নাও। সো এটা হচ্ছে আমাদের গাইরেজ এনজাইম। এই গাইরেজ এনজাইম কোন দিকে অগ্রসর হচ্ছে? এই দিকে অগ্রসর হচ্ছে। আমি এখনো অ্যাকচুয়ালি দিক দেখিয়ে দেইনি যে 5 প্রাইম থেকে 3 প্রাইম নাকি 3 প্রাইম থেকে 5 প্রাইম, এগুলোতে আমরা পরে যাব। সো যেটা বললাম গাইরেজ এনজাইম এদিকে অগ্রসর হচ্ছে, এদিকে অগ্রসর হওয়ার সাথে সাথে এর মধ্যে যে প্যাচ ছিল সেই প্যাচটা খুলে যাচ্ছে, আবার ক্ষারের মধ্যে যে বন্ধনগুলো থাকতেছে সেই বন্ধনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে এভাবে গাইরেজ এনজাইম ডান দিকে অগ্রসর হয়। এখন আমরা পরের এনজাইমে চলে আসব। পরে যে এনজাইমটা আছে সেই এনজাইমটাকে বলা হয়, ও খোদা, দুঃখিত, এটা গাইরেজ এনজাইম হবে না, দুঃখিত। এখানে যে এনজাইমটা হবে সেটা হচ্ছে হেলিকেজ এনজাইম, হেলিকেজ। অর্থাৎ আমরা এখানে যে এনজাইমটা দেখতে পাচ্ছি সেই এনজাইমটার নাম হচ্ছে হেলিকেজ এনজাইম, যেটা এর মাঝে বন্ধনগুলোকে ধ্বংস করে দেবে। এখন এরপরে যে এনজাইমটা লাগবে সেটাকে বলা হয় গাইরেজ এনজাইম। গাইরেজ এনজাইমের কাজ বোঝার জন্য আমাদেরকে একটু তাকাতে হবে পিছনে ফিরে। আমি প্রথমে বলেছিলাম যে আমি এই লাইভ ক্লাসের ফাঁকে বলে দিব যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ কিভাবে থাকে। আমি হয়তো পুরোটুকু বলবো না, শুধু ছোট আকারে বলবো। এটা হচ্ছে একটা ক্রোমোজোম, তাই না? আমরা ক্রোমোজোম দেখেছি সবাই, মানে ছবিতে দেখেছি। এই ক্রোমোজোম দেখতে হচ্ছে এরকম এবং ক্রোমোজোমের ক্ষেত্রে এরকম দুটো আমরা বাহু দেখতে পাই। এখন এই বাহুর মধ্যে তাহলে ডিএনএ থাকে কোথায়? আমরা তো জানি যে ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ থাকে। অ্যাকচুয়ালি ডিএনএ থাকে এই বাহুগুলোতে। আমরা যে বাহুটা দেখতে পাই সেই বাহুই হচ্ছে ডিএনএ, যেখানে ডিএনএটা পেঁচিয়ে থাকে
খুবই সংঘবদ্ধভাবে। আমি এভাবে দেখাচ্ছি, মনে করো ডিএনএ এর সুতো আমি আঁকতেছি, ডিএনএ একটার সাথে আরেকটা পেঁচিয়ে যাচ্ছে, এভাবে পেঁচিয়ে যাওয়ার পর এভাবে এভাবে থাকছে, এবং আলটিমেটলি দেখো তো কিসের মতো শেপ তৈরি করেছে, এই ক্রোমোজোমের মতো না? তার মানে এই ডিএনএ নিজের মধ্যে পেঁচিয়ে ক্রোমোজোমকে তৈরি করে, এবং ডিএনএ এর নিজের মধ্যেই পেঁচিয়ে যাওয়ার একটা টার্ম আছে, অর্থাৎ প্রসেস আছে, যেটাকে বলা হয় সুপার কয়েলিং। কয়েলিং মানে বোঝাই যাচ্ছে যে কুণ্ডলী পাকিয়ে যাওয়া, অর্থাৎ পেঁচিয়ে যাওয়া। আর সুপার কয়েলিং মানে অনেক জটিল ভাবে পেঁচিয়ে যাওয়া, সুপার কয়েলিং। এখন গাইরেজ এনজাইম আর সুপার কয়েলিং এর মধ্যে সম্পর্কটা কি? আমরা ডিএনএ এই অবস্থায় দেখতে পাচ্ছি, কিন্তু ডিএনএ কখনো কখনো চায় এই ক্রোমোজোম অবস্থায় থাকতে। ডিএনএ যখন ক্রোমোজোম অবস্থায় থাকতে চাবে, তখন এটা নিশ্চয়ই পেঁচিয়ে যাবে এভাবে সুপার কয়েলিং প্রসেসের মাধ্যমে। এখন ডিএনএ যেন সুপার কয়েলিং প্রসেসের মাধ্যমে পেঁচিয়ে না যায়, সেক্ষেত্রেই হেল্প করে গাইরেজ এনজাইম। আমি আবারও বলছি, এই যে ডিএনএটা দেখতে পাচ্ছি, এই ডিএনএ যেন সুপার কয়েলিং এর মাধ্যমে পেঁচিয়ে ক্রোমোজোম না তৈরি করতে পারে, এটাকে আটকিয়ে দেয় হচ্ছে গাইরেজ এনজাইম। তোমরা এই চিন্তা করে দেখো, ডিএনএ যদি সুপার কয়েলিং হয়ে পেঁচিয়ে যায়, তাহলে কি সেখানে প্রতিলিপন হতে পারবে? কখনোই প্রতিলিপন হতে পারবে না। এজন্য আমাদের গাইরেজ এনজাইম এই ডিএনএ কে রেস্কিউ করতে আসে। তাহলে আমরা গাইরেজ এনজাইমের কথাটা বুঝলাম। আমি সুপার কয়েলিং এর অংশটুকু মুছে দিচ্ছি। তাহলে আমরা দুটো এনজাইমের কাজ দেখতে পেলাম। অ্যাকচুয়ালি আমরা যদি এনজাইমের কাজগুলো ভালোভাবে বুঝতে পারি সিরিয়ালি, তাহলে আমরা খুব সহজেই ডেসক্রাইব করতে পারবো যে ডিএনএ প্রতিলিপনে কি কি ঘটে। 3 নম্বরে, এর আগের অংশে যেখানে যা যা প্রয়োজন, সেখানে 4 নম্বরে যে কথাটা ছিল সেটা হচ্ছে এনজাইম এবং সাথে কিছু প্রোটিন। এবার একটা প্রোটিনের কথা আসবে, সেটা হচ্ছে এস এস বি পি। এর ফুল ফর্মটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। আমি এর নামটা ব্যাখ্যা করে দেব। নামের ব্যাখ্যা যদি তোমরা বুঝতে পারো, তাহলেই বুঝতে পারবে অ্যাকচুয়ালি এটার কাজ কি। স্ট্র্যান্ড মানে হচ্ছে সুতো। ডিএনএ তে কয়টা সুতো থাকে? ডিএনএ তে দুটো সুতো থাকে, কিন্তু এখানে কথা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড, অর্থাৎ একটা সুতোর কথা। তাহলে একটা সুতোর কথা কেন আসলো? কারণটা হচ্ছে ডিএনএ এর মধ্যে এই যে হেলিকেজ এনজাইম যখন বন্ধনগুলোকে ভেঙে দিচ্ছে, তখন আমরা এদিকে দেখতে পাচ্ছি একটা সুতো, এদিকে দেখতে পাচ্ছি একটা সুতো। এবং তোমরা শুনেছো কিনা জানি না, ডিএনএ হচ্ছে খুবই স্টেবল একটা যৌগ। স্টেবল অর্থাৎ খুবই স্থিতিশীল, খুব সহজে একে পরিবর্তন করা যাবে না। এর পিছনে কারণটা হচ্ছে এর নিজের মধ্যে পেঁচিয়ে থাকে, এক নাম্বার কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে এদের মধ্যে বন্ধন থাকে। এখন হেলিকেজ এনজাইম কি কাজ করেছে? সে তো এই দুইটাকেই ধ্বংস করে দিল, তাকে পেঁচিয়ে থাকতে দিল না, এক। দুই নম্বরে হচ্ছে তার মধ্যে যে হাইড্রোজেন বন্ধনগুলো ছিল সেগুলোকে ধ্বংস করে দিল। তাহলে কি ডিএনএটা যেটা স্টেবল থাকার কথা বা স্থিতিশীল থাকার কথা, সেটা কি আরো থাকতে পারছে? না, অবশ্যই না। এদিকে ডিএনএটা স্টেবল, এদিকে ডিএনএটা স্টেবল, কিন্তু এই যে মাঝের অংশটা, সেখানে ডিএনএটা কিন্তু স্টেবল না। তাহলে এই স্টেবল ডিএনএটাকে সাপোর্ট দেওয়ার জন্য, সেজন্য খুব সহজে ভেঙে না যায়, সাপোর্ট দেওয়ার জন্য আমাদের যে প্রোটিনটা এসে হেল্প করে, এটা প্রোটিন, এনজাইম না, যে প্রোটিনটা এসে হেল্প করে সেটাকে বলা হয় সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। অর্থাৎ এটা এমন একটা প্রোটিন যেটা সিঙ্গেল স্ট্র্যান্ডের সাথে বাইন্ড করবে, অর্থাৎ লেগে যাবে। আমি চাইলে এখানে ছবি এঁকে দেখাতে পারি। আমি এঁকে দিচ্ছি, তবে একটু পরে মুছে দেবো এটা, কারণ এগুলো যদি সবগুলোই দেখাই তাহলে দেখা যাবে যে অনেকগুলো দেখাতে হচ্ছে এবং একসময় ঘিজিবিজি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে একটা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এটা এই ডিএনএটাকে সাপোর্ট দিচ্ছে যেন এটা খুব সহজে ধ্বংস না হয়ে যায়। তাহলে আমরা 3 নম্বর পর্যন্ত কাজে বুঝতে পারলাম, হেলিকেজ, গাইরেজ, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এবার আমরা চলে আসব এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ ডিএনএ প্রতিলিপনের প্রসেস তো আমরা শুরু করেছি, কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো অংশই ফটোকপি করিনি। করেছি না? এ টি এগুলো তো আগে থেকেই ডিএনএ তে ছিল, এবং এগুলো দেখেই এখন আমরা ফটোকপি করা শুরু করব। এখন এই এ দেখে ফটোকপি করব, টি দেখে তার বিপরীতটা বসাবো, এই টি দেখে তার বিপরীতটা বসাবো, সি দেখে তার বিপরীতটা বসাবো। বিপরীতটাতে যে বসাবো সেটা কি? এটা দেখেই তো বসাচ্ছি। তার মানে এটাকেই বলা হয় ডিএনএ এর সাস। অর্থাৎ আমরা প্রথমে যে অংশটা বলেছিলাম যে যা যা লাগবে ডিএনএ প্রতিলিপনের ক্ষেত্রে, 1 নম্বর পয়েন্টটা ছিল সাস। তার মানে এটা একটা সাস,
কারণ এটা দেখে আমি নতুন কিছু করব, এটাও একটা কারণ এটা দেখেও আমরা নতুন কিছু করব। ওকে, তাহলে এর বিপরীতে যদি আমি নতুন এ কে সাস হিসেবে ব্যবহার করি, যদি কিছু বসাতে চাই, তাহলে এর বিপরীতে কাকে বসাতে হবে আমাকে? নতুন সুতোয়। আমাকে অবশ্যই নতুন সুতোয় টি কে বসাতে হবে। আবার টি এর বিপরীতে নতুন সুতোয় কাকে বসাতে হবে? এ কে বসাতে হবে। তাহলে এদিকে একটা পুরাতন সুতো পাচ্ছি, এদিকে একটা নতুন সুতো পাচ্ছি, যে নতুন সুতোর ক্ষেত্রে এর বিপরীতে টি, টি এর বিপরীতে এ, এভাবে থাকবে। এবং এই যে টিটা এসে বসলো, এই যে টিটা এসে বসলো, এই বসার ক্ষেত্রে যে এনজাইমটা হেল্প করে, যে এনজাইমটা সাহায্য করে, সেই এনজাইমটার নাম তোমরা অবশ্যই শুনে থাকবে। নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। কিন্তু আমি ডিএনএ পলিমারেজ 4 নাম্বার পয়েন্টে লিখবো না, আমি ডিএনএ পলিমারেজ লিখবো 5 নাম্বার পয়েন্টে। এটা লেখার পিছনে কারণ আছে, তোমরা এখনই বুঝতে পারবা। ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, দুঃখিত, ডিএনএ পলিমারেজ অনেক ধরনের আছে, কিন্তু সেগুলোর মধ্যে যাব না আমি। তাহলে ডিএনএ পলিমারেজ হচ্ছে এমন একটা এনজাইম, যে এনজাইমটা ডিএনএ এর ক্ষেত্রে নতুন সুতো তৈরি করতে সাহায্য করে। এর বিপরীতে টি কে বসায়, টি এর বিপরীতে এ কে বসায়, আবার টি এর বিপরীতে এ কে বসাবে। এখানেও ঠিক বিপরীত ঘটনাগুলো ঘটবে ডিএনএ পলিমারেজের সাহায্যে। এখন ডিএনএ পলিমারেজ এই কাজটা করতে পারে, যেটাই আমাদের এতক্ষণ প্রয়োজন ছিল। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অংশটা পরবর্তীতে লাগবে তোমাদের ওকাজাকি খন্ড বোঝার জন্য। তবে যদি এই বিষয়টা ভালোভাবে বুঝতে না পারো, তাহলে দেখা যাবে যে পরবর্তী অংশটা তোমরা বুঝবে না, এবং পরবর্তী অংশটা খুবই গুরুত্বপূর্ণ। ইভেন আমি যখন কলেজের ছাত্র ছিলাম, আমি নটরডেম কলেজের ছাত্র ছিলাম, সেই নটরডেম কলেজে থাকার সময় আমি এই বিষয়টা বুঝতে পারিনি, অ্যাকচুয়ালি ডিএনএ পলিমারেজ এর লিমিটেশনটা কোথায়। তো আমি বলছিলাম যে ডিএনএ পলিমারেজ ফটোকপি করবে, কিন্তু ডিএনএ পলিমারেজের একটা সীমাবদ্ধতা আছে, অথবা একটা লিমিটেশন আছে। সেই লিমিটেশনটা হচ্ছে ডিএনএ পলিমারেজ যখন ফটোকপি করবে, অথবা এর বিপরীতে এই যে টি কে বসাচ্ছে, এই টি কে বসানোর সময় এমনিতে গিয়ে বসাতে পারবে না। টি কে বসানোর ক্ষেত্রে তার অবশ্যই একটা জিনিসের প্রয়োজন হবে, খুব ইম্পর্টেন্ট কথা। টি কে বসানোর ক্ষেত্রে, অথবা যে কোনো কিছু শুরু করার ক্ষেত্রে, তার অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে 3' মাথা। 3' মাথা। যদি 3' মাথা না থাকে, তাহলে ডিএনএ পলিমারেজ কখনো এগুলো বসানো শুরু করতে পারবে না। এখন আমি এতক্ষণ ডান দিক বাম দিক বলে আসছিলাম, এখন আমি অ্যাকচুয়ালি ডিরেকশনটা একটু দেখিয়ে দেব। তাহলে ডিরেকশনটা তোমরা খাতার মধ্যে লিখে নাও। এটাকে দিচ্ছি 3', এটাকে দিচ্ছি 5', অর্থাৎ এদিকে 3', এদিকে হচ্ছে 5'। এখন ডিএনএ এর যে সুতোগুলো থাকে, এগুলো হচ্ছে এন্টি প্যারালাল। এদিকে 3', 5' থাকলে এর বিপরীত যে সুতাটা আছে, তার এদিকে থাকবে 5', এদিকে থাকবে কি 3'। এটা নিশ্চয়ই আমরা জানি। 3', 5', 5', 3'। এখানে 3', এখানে আমরা ধরে নিচ্ছি 3', 3', 5'। আমি এটা মুছে দিচ্ছি। এখন আসি আমরা। আমি বলছিলাম ডিএনএ পলিমারেজ যদি ফটোকপি করা শুরু করে, তাহলে অবশ্যই কাকে লাগবে? 3' মাথাকে লাগবে। আমরা 3' মাথা কোথায় দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি। এখন এই যে খুব ভালো করে বুঝতে হবে, এখানে যে 3' মাথা দেখতে পাচ্ছি, এই 3' মাথাটা কোন সুতোর? এখানে যে নতুন সুতো তৈরি হবে তার, নাকি উপরে যে সুতোটা আছে তার? অবশ্যই উপরে যে সুতোটা আছে তার হচ্ছে 3' মাথা। নতুন যে সুতো তৈরি হবে তার কোনো 3' মাথা এখন আমরা পাইনি। তার মানে ডিএনএ পলিমারেজ এখন বলো নতুন সুতো তৈরি করবে নাকি পুরাতন সুতো তৈরি করবে? সুতো তৈরি করবে নতুন সুতোই। তাহলে নতুন সুতোর ক্ষেত্রেই 3' মাথা লাগবে, পুরাতন সুতোর 3' মাথা লাগবে না। এখন নতুন সুতোর এখানে কি কোনো আমরা 3' মাথা দেখতে পাচ্ছি? এখানে কোনো 3' মাথা দেখা যাচ্ছে না। আশা করি তোমরা বুঝতে পারছো আমার কথা। এখানে যে 3' মাথা আছে, এটা হচ্ছে পুরাতন সুতোর। ডিএনএ পলিমারেজ তৈরি করবে নতুন সুতো। এখন ডিএনএ পলিমারেজে লাগবে 3' মাথা, কিন্তু এই 3' মাথা পুরাতন সুতোয় লাগবে নাকি নতুন সুতোয় লাগবে? যেহেতু এ নতুন সুতো তৈরি করবে, তার মানে 3' মাথা লাগবে আমাদের নতুন সুতোতে। আমরা এখানে নতুন সুতোতে কোনো 3' মাথা দেখতে পাচ্ছি না, অর্থাৎ আমি যে এর বিপরীতে টি কে বসিয়েছি, ডিএনএ পলিমারেজ এটা বসাতে পারবে না, কারণ সেখানে তো 3' মাথা পাইনি। এখন টি কে যদি না বসাতে পারে, সে এ কেও নিশ্চয়ই কখনো বসাতে পারবে না। অর্থাৎ আমাদের এখানে অবশ্যই একটা 3' মাথা তৈরি করে নিতে হবে। এখন এই 3' মাথা তৈরি করে নেওয়ার জন্য আরেকটা এনজাইম এসে হেল্প করে। এই এনজাইমটা খুবই গুরুত্বপূর্ণ। এই এনজাইমটার নাম হচ্ছে প্রাইমেজ। প্রাইমেজ অর্থাৎ ডিএনএ পলিমারেজ এনজাইম যদি কাজ করতে চায়,
তাহলে অবশ্যই তাকে প্রাইমেজের সাহায্য নিতে হবে। এখন প্রাইমেজের কাজ কি? প্রাইমেজের কাজ বোঝাই যাচ্ছে, প্রাইমেজের কাজ হচ্ছে এমন কিছু তৈরি করা যার কি থাকবে, 3' মাথা থাকবে, এবং 3' মাথাতে ডিএনএ পলিমারেজ কাজ শুরু করে দিতে পারবে। এখন প্রাইমেজের আমি আরো খুব ভালোভাবে পরিচয় দিয়ে দিচ্ছি। আমাদের লাগতো 3' মাথা। আমি আশা করছি যে তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। দেখো, ডিএনএ পলিমারেজের দরকার 3' মাথা। 3' মাথা নাই এখানে, সো তৈরি করে দেবে কে? প্রাইমেজ এনজাইম। প্রাইমেজ এনজাইম যে অংশটাকে তৈরি করে, ছোট্ট একটা অংশ, এটা হচ্ছে একটা সুতোর মতো, এই অংশটাকে বলা হয় প্রাইমার। এই অংশটাকে বলে প্রাইমার। এই প্রাইমারটা হচ্ছে ছোট্ট আরএনএ। সবাই খাতার মধ্যে লিখে নাও, এই প্রাইমারটা হচ্ছে ছোট্ট আরএনএ। এখন আরএনএরও নিশ্চয়ই নির্দিষ্ট দিক আছে, কারণ আরএনএ হচ্ছে একটা সুতা। এখন এর যে দিক আছে, একটা দিক যদি 5' হয়, তাহলে আরেকটা দিক অবশ্যই কি হবে? 3' হবে। তাহলে প্রাইমেজ হচ্ছে, দুঃখিত, প্রাইমেজ হচ্ছে একটা অংশ তৈরি করে যেটা হচ্ছে ছোট্ট আরএনএ, যেটার ডাক নাম আমরা বলতে চাচ্ছি প্রাইমার। এই প্রাইমার হচ্ছে, প্রাইমারের দুটো মাথা থাকবে, একটা হচ্ছে 5' আর একটা হচ্ছে 3'। এখন ডিএনএ পলিমারেজের ক্ষেত্রে কোন মাথা দরকার ছিল? 3' মাথা। 3' মাথা দরকার ছিল, এই যে আমাদের প্রাইমার 3' মাথা তৈরি করে দিচ্ছে। আশা করি এতটুকু বোঝা গেছে। সো প্রাইমেজ একটা প্রাইমার তৈরি করে দিল, এই প্রাইমারটা এসে এখানে বসে যাবে। প্রাইমারটা বসে গেল। প্রাইমারটা যখনই বসে গেল, প্রাইমারে কয়টি মাথা? দুটো মাথা। একটা হচ্ছে কি 5', আরেকটা মাথা কি 3'। ওকে, ফাইন। তাহলে এই মাথাটা আমরা দেখতে পাচ্ছি কি 3'। আশা করি লেখা বোঝা যাচ্ছে। ওকে, এই মাথাটা হচ্ছে 5', এই মাথাটা হচ্ছে 3'। ডিএনএ পলিমারেজ 3' মাথার খোঁজ করেছিল বারবার। এখন আমরা দেখি ডিএনএ পলিমারেজ এখন কাজ শুরু করে দিতে পারবে। এ আর টি, যেহেতু এখানে প্রাইমার তৈরি হয়ে গিয়েছে, সো ডিএনএ পলিমারেজ কাজ শুরু করবে এখান থেকে। এখানে রয়েছে টি। টি এর বিপরীতে কে বসার কথা? এ বসার কথা। তাহলে আমরা এখানে এ কে বসিয়ে দিতে পারি। বসিয়ে দিলাম আমরা এ কে। এ কে বসিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রথমে প্রতিবন্ধকতা কি ছিল? যে আমাদের 3' মাথা ছিল না। এখন 3' মাথা আছে, সো ডিএনএ পলিমারেজ এসে এ কে বসিয়ে দিতে পারলো টি এর বিপরীতে। এখন কথা হচ্ছে, এ কে বসিয়ে দিল, তারপর কি? এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, সে যখনই এ কে বসিয়ে দেয়, এরও আবার দুটো হাত। এরও দুটো হাত। একটা হাতের দিকে থাকে 5', আর একটা হাতের দিকে থাকে হচ্ছে 3'। অর্থাৎ এ যখনই বসবে, এ বসার সাথে সাথে এর এই দিকে আবার 3' মাথা খালি হয়ে যাবে। তাহলে এর এই দিকে যদি 3' মাথা খালি হয়ে যায়, এখন সি এর বিপরীতে জি বসার কথা। জি বসাতে কি ডিএনএ পলিমারেজের কোনো সমস্যা হবে? ডিএনএ পলিমারেজের কোনো সমস্যা হবে না নিশ্চয়, কারণ এ তো আরেকটা 3' মাথা খালি করে দিল। তাহলে সি এর বিপরীতে এসে বসে যাবে জি। আবার জি যখন বসবে, জি এর এপাশেও কোন মাথা তৈরি হয়ে যাচ্ছে? 3'। তাহলে এখানেও এসে নতুন নতুন বেস বসতে পারবে। আমি হেলিকেজটাকে মুছে দিচ্ছি। মনে করো এখানে আছে জি, তারপরে আছে সি, ধরে নেই আমরা। তাহলে এই জি এর বিপরীতে চলে আসবে সি। এখন সি এর পরে একটা 3' মাথা খালি হয়ে গিয়েছে, তখন আবার বসে যাবে কে? জি। এভাবেই ডিএনএ প্রতিলিপন এদিকে চলতেই থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এইখানে কিছু একটা বেসিক জিনিস আমাকে আনতে হবে, সেটা হচ্ছে ডিএনএ প্রতিলিপনের দিক কোন দিকে? আমরা সবাই নিশ্চয়ই জানি ডিএনএ প্রতিলিপনের দিক সবসময় হয় 5' থেকে 3' এর দিকে। আমরা ডিএনএ প্রতিলিপন করছি না এখানে। ডিএনএ প্রতিলিপনের ক্ষেত্রে দেখি আমরা শুরু করেছি কোন মাথা থেকে? 5'। এদিকে যে যুক্ত হচ্ছে, আমি বারবার বলেছি, যুক্ত হওয়ার সাথে সাথে একটা করে 3' খালি হয়, যুক্ত হওয়ার সাথে সাথে একটা করে 3' খালি হয়, যেন এসে বসতে পারে। তাহলে এদিকে আমরা মাথা পাচ্ছি 3'। তার মানে 5' থেকে 3' এর দিকে ডিএনএ প্রতিলিপন চলতেই থাকবে। ডিএনএ প্রতিলিপন চলতেই থাকবে। এখন এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বোঝাবো, এর জন্য আমাদেরকে একটু দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। আশা করি তোমরা বুঝতে পারবা খুব ভালোভাবে। এই জায়গাটায় প্যাচ খোলার কাজ কি করছিল? প্রথম এনজাইমটা মনে আছে? হেলিকেজ এনজাইম। তার মানে হেলিকেজ এনজাইম এইখানে প্যাচ খুলে নিচ্ছে। হেলিকেজ এনজাইম যে প্যাচ খুলে নিচ্ছে, প্যাচ খোলার সাথে সাথে কি এখানে নতুন নতুন ক্ষার আসছে না? যেমন সি এর পরে মনে করো জি ক্ষার আসছে, জি এর পরে টি ক্ষার আসছে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে।
মনে করি ডিএনএ প্যাচ খোলার পর এত দূর এগিয়ে গেল, তোমাদের এটা না আঁকলেও চলবে, এটা শুধু বুঝলেই হবে। তাহলে এখানে জি আসলো, এখানে আবার ধরে নিচ্ছি টি আসলো। তাহলে এর বিপরীতে জি এর বিপরীতে সি বসবে, টি এর বিপরীতে এ বসবে। এরা যে বসে যাচ্ছে, বসার ক্ষেত্রে ডিএনএ পলিমারেজ কোনো সংকট অনুভব করছে না, কারণ বারবার 3' মাথা খালি হচ্ছে, যেটা একটু আগে বললাম। তার মানে এখানে কোনো অসুবিধা নেই। এই হেলিকেজ যতই আগাতে থাকবে ততই এই সুতাটা, আবারও বলছি, এখানে যে হেলিকেজটা থাকবে, এই হেলিকেজ যতই এগোতে থাকবে ততই এই সুতোটা খালি হতে থাকবে। এই সুতা যতই খালি হতে থাকবে, এই সুতায় যে বেসগুলো আছে তার বিপরীত বেসগুলো এখানে বসে যেতে থাকবে, এবং বসার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। অর্থাৎ এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। একটা বেজ এখানে আসবে, তার বিপরীতটা এখানে বসবে, একটা বেজ এখানে আসবে, তার বিপরীতটা এখানে বসবে। তার মানে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যেহেতু নতুন যে সুতাটা তৈরি হচ্ছে, এই নতুন সুতাটা কন্টিনিউয়াসলি তৈরি হবে, অর্থাৎ সেই এগোতেই থাকবে, কোনো সমস্যাই হবে না। এই জন্য এই সুতাটাকে বলা হয় লিডিং সুতা। তোমাদের বইয়ে লেখা আছে লিডিং সূত্রক। তার মানে নতুন যে সুতাটা তৈরি হবে এটাকে বলা হচ্ছে লিডিং সূত্রক। এখানে অ্যাকচুয়ালি লেখার জায়গা কমে গেছে, আমি আচ্ছা এটা আপাতত না লিখি আমরা, তোমরা জাস্ট মাথায় রাখো এই যে সুতাটা তৈরি হলো এই সুতাটা হচ্ছে লিডিং সূত্র। আশা করি এতটুকু বুঝতে পেরেছো তোমরা। তাহলে এদিকে লিডিং সূত্রক তৈরি হবে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ল্যাগিং সূত্রক, এবং আমরা যে ওকাজাকি খণ্ড বলি, এটা হচ্ছে ল্যাগিং সূত্রকেরই অংশ। এবং ওকাজাকি খণ্ড কিভাবে তৈরি হয় এটা অনেকেই বুঝতে পারে না, এজন্য আমরা এই বিষয়টাতে খুবই গুরুত্ব দেব। এবং আমি এতক্ষণ যে পড়ালাম অ্যাকচুয়ালি এটা যদি আমরা বুঝতে পারি, এই যে 5' থেকে 3' কেন প্রাইমেস কাজ করলো, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝতে পারবো কেন ল্যাগিং সূত্রক তৈরি হয়। তোমরা যারা ল্যাগিং সূত্রক ভালো করে বুঝো না, বা ওকাজাকি খণ্ড কেন তৈরি হয় এটা ভালো করে বুঝো না, আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে এটা শুনবে, দেখবে। ওকে, আমি নিচের অংশটুকু একটু বড় করে দিচ্ছি, মানে এটা আরেকটু নিচে নেমে দেবো আমি, এই সুতাটাকে নিচে নামিয়ে দিচ্ছি। ওকে, এর বিপরীতে কি ছিল? টি। টি এর বিপরীতে ছিল এ, টি এর বিপরীতে এ, আশা করি বোঝা যাচ্ছে। সি এর বিপরীতে জি, জি এর বিপরীতে সি, সি এর বিপরীতে জি, সি, এ, এটাই। ওকে, তাহলে এটা হচ্ছে বিপরীত সুতোটা। এখন এটা কি নতুন সুতো নাকি পুরাতন সুতোটাই? এটা অবশ্যই পুরাতন সুতো। পুরাতন সুতো অর্থাৎ এটাও হচ্ছে একটা সাস। এটাকে ফলো করে আমরা আবার ডিএনএ প্রতিলিপন করব। এবং আমাদের কিন্তু এটা অরিবিন্দু ছিল, আমরা অরিবিন্দুর এখনো ডান দিকেই আছে। এবং এটা যদি বুঝতে পারি এরপরে অ্যাকচুয়ালি আমাদের লেকচারটা প্রায় শেষ হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের পুরাতন একটা সূত্রক, যেটাকে আমরা ছাঁচ বলছি, এবং এর ডিরেকশন ছিল এদিকে ছিল 5', এদিকে ছিল 3', অর্থাৎ 5'টা আমি এদিকেও দিতে পারি, এখানে 5', এখানে 3'। এবং ডিএনএ প্রতিলিপন সবসময় কোন দিকে হয়? ডিএনএ প্রতিলিপন তখন দেখতে পেলাম সবসময় 5' থেকে 3' এর দিকে যাবে, সবসময় 5' থেকে 3' এর দিকে যাবে। এখন এই সূত্রটা যেটা 5' থেকে 3' আছে, এই সুতোকে ছাঁচ হিসেবে ব্যবহার করে একটা নতুন সুতো তৈরি হবে। নতুন যে সুতাটা তৈরি হবে, আমি হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি, তোমরা এখন খাতায় আঁকিও না, এটা হচ্ছে নতুন সুতো। এর বিপরীত, এর বিপরীত এটা সুতো তৈরি হলো। এখানে 5' ছিল, তাহলে নতুন যে সুতোটা তৈরি হবে তার এখানে কি 5' থাকবে নাকি 3' থাকবে? অবশ্যই 3' থাকবে। এখানে 3' ছিল, তাহলে এর বিপরীতে যে নতুন সুতোটা তৈরি হচ্ছে তার এই মাথায় অবশ্যই 5' কে থাকতে হবে। যদি না, যদি না থাকে তাহলে হবে না। এভাবেই ডিএনএ তৈরি হয়। তাহলে 5' এর বিপরীতে 3', 3' এর বিপরীতে 5'। এখন আগের প্রশ্নটায় যেতে হবে, সেটা হচ্ছে ডিএনএ প্রতিলিপন কোন দিকে হচ্ছিল? ডিএনএ প্রতিলিপন সবসময় হবে 5' থেকে 3' এর দিকে। তাহলে এই যে আমার নতুন সুতোটা যে তৈরি হবে এর এদিকে 5', এদিকে 3'। তাহলে নতুন সুতোটা যখন তৈরি হবে তখন কোন দিক থেকে কোন দিকে যাবে? এই দিক থেকে এই দিকে নাকি এই দিক থেকে এই দিকে চলে যাবে? অবশ্যই এই দিক, যেদিকে আছে 5', সেদিক থেকে আমাদের ফটোকপি হবে 3' এর দিকে। এই জিনিসটা কেন বললাম? কারণ আমরা একটু আগে যে নতুন সুতোটা তৈরি করেছি সেটার ডিরেকশন দেখি আমরা কোন দিকে? এই দিকে। ফটোকপি হচ্ছে এই দিকে। কিন্তু
এখানে যে নতুন সুতোটা তৈরি হচ্ছে তার ফটোকপি হচ্ছে কোন দিকে? এই দিকে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো তোমরা। এর ফটোকপি হচ্ছে এই দিকে এবং উপরে যে অংশটা আছে তার ফটোকপি হচ্ছে এই দিকে। এখন আমরা অ্যাকচুয়ালি ফটোকপি হওয়া দেখব। ফটোকপি হবে এই পাশ থেকে এই পাশে, এটা মাথায় রাখতে হবে। আমি এটা মুছে দিচ্ছি। ওকে, আমরা এই এ থেকে ধরে নেই এ থেকে ফটোকপি করা শুরু করে দেব। এ থেকে যদি আমরা ফটোকপি করা শুরু করে দেই, ফটোকপি করবে কে? কোন এনজাইম? ফটোকপি করার জন্য একটা এনজাইমে আছে, সেটা হচ্ছে কি? ডিএনএ পলিমারেজ। এই ডিএনএ পলিমারেজ ফটোকপি করবে, কিন্তু ডিএনএ পলিমারেজের সমস্যা ছিল, একটা সীমাবদ্ধতা ছিল। সেই সীমাবদ্ধতা হচ্ছে ডিএনএ পলিমারেজ ফটোকপিতে যে সাহায্য করবে এজন্য 3 প্রাইম মাথা লাগবে, কিন্তু 3 প্রাইম মাথা তো এখানে নেই নতুন সুতোয়। এই জন্য 3 প্রাইম মাথা কেউ একজন তৈরি করে দেবে, যে হচ্ছে প্রাইমেজ। প্রাইমেজ হচ্ছে ছোট্ট আরএনএ যার 5 প্রাইম মাথা থেকে 3 প্রাইম মাথা থাকে। তাহলে আমরা এইখানে ছোট্ট করে একটা প্রাইমার তৈরি করে নিই। প্রাইমার তৈরি করে নিলাম। প্রাইমারের এদিকে মাথা হচ্ছে 5 প্রাইম আর এদিকে মাথা হচ্ছে কি 3 প্রাইম। ডিএনএ পলিমারেজ কোন দিকে কাজ করবে? এদিকে কাজ করবে, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। আমি কি 3 প্রাইম মাথা পেয়েছি? হ্যাঁ, আমরা 3 প্রাইম মাথা পেয়েছি। যেহেতু পেয়েছি তার মানে ডিএনএ পলিমারেজ হিসেবে আমি এখন কাজ শুরু করে দিতে পারবো। এখানে আছে জি, জি এর বিপরীতে কে বসবে? সি, সি এর বিপরীতে জি, জি এর বিপরীতে সি, টি, টি, এ। এভাবেই এদিকে ফটোকপি হলো। তাহলে ডিএনএ এর ফটোকপি এদিকে এইভাবে হলো, অর্থাৎ এখানেও যেভাবে হয়েছে ঠিক হুবহু এখানে হয়ে গেল ডিএনএ ফটোকপি। এখন প্রশ্ন হচ্ছে এখানে ওকাজাকি খণ্ডটা তাহলে আসলো কিভাবে? ওকাজাকি খণ্ড এখানে তৈরি হওয়ার কথা, কিন্তু আমরা তো দেখলাম এখানেও যে ঘটনা ঘটেছে এখানেও সেই ঘটনা ঘটেছে, তাহলে ওকাজাকি খণ্ড আসবে কিভাবে? তোমরা যদি এতটুকু বুঝে থাকো তাহলে পরবর্তী অংশের ওকাজাকি খণ্ড খুব ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তোমরা কমেন্ট করেছো, আমি কমেন্টে দেখতে পাচ্ছি, এবং সেখানে একটা কমেন্ট এসেছে যে দিকের ব্যাপারটা আরেকবার বোঝাতে। আমি দিকের ব্যাপারটা আরেকবার বুঝাবো। যারা বুঝোনি তারা থাকতে পারো, যারা বুঝতে পেরেছো তারা চাইলে কিছুক্ষণ রেস্ট নিতে পারো। আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে এই সেশনে। তো দিকের ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি। আমি পুরাতন সুতায় একবার দিকের ব্যাপার বুঝাবো, নতুন সুতায় একবার দিকের ব্যাপার বুঝাবো। এটা হচ্ছে পুরাতন সুতা, এটাও একটা পুরাতন সুতা। পুরাতন সুতায় আমি ধরে নিয়েছি এদিকে 3 প্রাইম, এদিকে 3 প্রাইম এবং এদিকে হচ্ছে 5 প্রাইম। তাহলে এর বিপরীত যে পুরাতন সুতা, আমরা এখন নতুন সুতা নিয়ে চিন্তা করব না, এর বিপরীতে যে পুরাতন সুতা আছে সেখানে এদিকে হবে 5 প্রাইম 3 প্রাইম, এদিকে হচ্ছে 5 প্রাইম, আর ওখানে 5 প্রাইম ছিল তার বিপরীত দিকে হবে 3 প্রাইম। আশা করি এতটুকু বোঝা গেছে, অর্থাৎ বিপরীত। এখন আমরা নতুন সুতো তৈরি করব। নতুন সুতো হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা, এখানে নতুন সুতো হচ্ছে এটা, এবং নতুন সুতো হবে বিপরীত। এটা হচ্ছে পুরাতন সুতা, পুরাতন সুতার এটা হচ্ছে কি 5 প্রাইম। তাহলে নতুন সুতোর এই মাথাটায় থাকবে 3 প্রাইম, পুরাতন সুতার এই মাথাটায় আছে কি 3 প্রাইম। তার মানে নতুন সুতার এই মাথাটায় থাকবে হচ্ছে কি 5 প্রাইম। এখন তার মানে নতুন সুতো যে তৈরি হবে, নতুন সুতার 5 প্রাইম থাকবে এই দিকে, ভালো করে বোঝার চেষ্টা করি। নতুন সুতার 5 প্রাইম থাকবে এই দিকে, 3 প্রাইম থাকবে এই দিকে। এখন ডিএনএ প্রতিলিপন হয় কোন দিকে? ডিএনএ প্রতিলিপন হয় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 5 প্রাইম, তাহলে এদিকে 3 প্রাইম, অর্থাৎ ডিএনএ এর প্রতিলিপন এখানে হবে এই দিকে, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। আর এইখানে যে ডিএনএ এর প্রতিলিপন হয়েছে সেটা হবে এই দিকে। কেন এই দিকে? তোমাদের জন্য এটা প্রশ্ন থাকলো যারা বুঝতে পারোনি। আশা করি এটার সাথে মিলিয়ে তোমরা দেখতে পারবা। অর্থাৎ এখানে নতুন সুতা তৈরি হবে এদিক থেকে এদিকে, কিন্তু উপরে নতুন সুতা তৈরি হবে এদিক থেকে এদিকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা ওকাজাকি খণ্ডের দিকে চলে যাব। আমি এটা মুছে দিচ্ছি দিকের অংশটা। এখন ওকাজাকি খণ্ড বোঝার জন্য আমাদের আবারও একটু দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। আমরা হেলিকেজ এনজাইমকে এখানে রেখেছিলাম, তাই না? হেলিকেজ এনজাইমটা কি এক জায়গায় স্থির অবস্থায় আছে নাকি সে চলতেই আছে তার দিকে? অবশ্যই সে চলতে আছে, অর্থাৎ এই জিনিসটা আস্তে আস্তে বাড়তেই থাকবে। তাহলে হেলিকেজ এনজাইমটাকে আমরা আরেকটু এগিয়ে নিই, আরেকটু এগিয়ে যদি নিই তাহলে মাঝের যে ফাঁসটা ছিল এই ফাঁসটা বড় হতেই থাকবে। তাহলে এই ফাঁসটা যদি বড় হয়ে যায় তাহলে এটা এদিকে গিয়ে এরকম হয়ে যাবে, তাই না? এদিকে দিচ্ছে আমাদের হেলিকেজ এনজাইমটা, এখন ধরে নেই এদিকে আছে। ওকে, আমরা এতটুকু এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছি আমরা। এখন আমরা আসি, এখানে ছিল এ। হেলিকেজ এনজাইম যেহেতু এগিয়ে গেল তার মানে কি এখানে নতুন নতুন ক্ষার আসছে না? নতুন নতুন ক্ষার আমরা দেই, এখানে মনে করি এ, এখানে টি, সি,
জি। তাহলে এর বিপরীতে আসবে এখানে এ। পুরাতন সুতা আমি শুধু আঁকছি, টি এ জি সি। এই বিষয়টি ভালো করে দেখতে হবে তোমাদের। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা পুরাতন সুতাকে আরেকটু এক্সটেন্ড করলাম। এখন এইটা নাম দিয়েছিলাম আমরা কি সূত্রক মনে আছে? লিডিং সূত্রক। লিডিং সূত্রক মানে কি? এর কোনো অসুবিধা নাই, নতুন নতুন খুলবে, নতুন নতুন এসে লেগে যাবে। এখানে সি এ, যেমন এ খুলে গেছে, এর বিপরীতে বসবে টি এ জি সি। তোমাদের ভিডিও প্রায় শেষ, একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। তাহলে এভাবে বসে যাবে, এখানে কোনো সমস্যা হবে না, কারণ এখানে সবসময় থ্রি প্রাইম মাথা খালি হচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি, টি টি এর ওখানে থ্রি প্রাইম মাথা খালি হলো, তাহলে এখানে বসে যাবে এ। এর এখানে থ্রি প্রাইম মাথা খালি হলো, বসে যাবে জি। জি এর পরে থ্রি প্রাইম মাথা খালি হলো, বসে যাবে সি। এইভাবে এই সুতাটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যেহেতু কন্টিনিউয়াসলি চলতে থাকবে কোনো ধরনের ব্রেক ছাড়া, এই জন্য এই সুতাটাকে বলা হয় লিডিং সুতো। কিন্তু এইখানে একটু ভেজাল আছে। কি ভেজাল আছে খুব তোমরা বুঝতে পারবা। দেখো, আমাদের এইটা ছিল 5 প্রাইম, এটা ছিল 3 প্রাইম। যেহেতু সুতোটাকে আরেকটু এগিয়ে নিয়েছি, তাহলে আমি এই 3 প্রাইমটাকে এদিকে দিয়ে দিতে পারি। এটা হচ্ছে 3 প্রাইম। আমার এখানে কি প্রাইমার লেগেছিল না যখন এই হেলিকেসটা এখানে ছিল? একটু আগের অবস্থা চিন্তা করি, হেলিকেসটা তো একটা সময় এখানে ছিল। এখানে যখন হেলিকেসটা ছিল, তখন এখানে আমরা প্রাইমার বসিয়ে ডিএনএ পলিমারেজ এই ঘটনা ঘটিয়েছে। এখন এইখানে দিক ছিল 5 প্রাইম, এইখানে দিক হচ্ছে কি 3 প্রাইম। এখন দেখো বুঝতে পারো কিনা, এই হেলিকেসটা যখন এখানে ছিল, এই হেলিকেসটা এখান থেকে আস্তে আস্তে এগোচ্ছে। হেলিকেসটা যখন প্রথমে এগোলো তখন কে উন্মুক্ত হলো? টি। হেলিকেসটা যখন আরেকটু এগোলো তখন কে উন্মুক্ত হলো? এ। হেলিকেসটা যখন আরো একটু এগোলো কে উন্মুক্ত হলো? জি। হেলিকেসটা যখন আরেকটু এগোলো কে উন্মুক্ত হলো? সি। কিন্তু সমস্যা কোথায়? হেলিকেসটা যখন উন্মুক্ত হয়ে টি কে আনলো, টি এর বিপরীতে কে বসার কথা? টি এর বিপরীতে বসার কথা এ। কিন্তু ভালো করে দেখো, এ কে বসাবে কে? ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ যদি টি এর বিপরীতে এ কে বসাতে চায়, তাহলে তার কোন মাথা দরকার ছিল সবসময়? ওই যে উপরের কথা, থ্রি প্রাইম মাথা লাগবে। কিন্তু টি এর বিপরীতে যখন এ কে বসাবে, এইখানে কি কোনো থ্রি প্রাইম মাথা আছে? না। প্রাইমারের কোন মাথা আছে এখানে? 5 প্রাইম। তার মানে এখানে সে এ কে কখনোই বসাতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলছি কথাটা, টি এর বিপরীতে বসার কথা এ, কিন্তু এ কে এখানে বসাতে পারবে না। কে বসাতে পারবে না? ডিএনএ পলিমারেজ বসাতে পারবে না। কেন বসাতে পারবে না? ডিএনএ পলিমারেজ যদি এ কে বসাতে চায়, কোন মাথা লাগবে? 3 প্রাইম মাথা লাগবে। কিন্তু এই যে প্রাইমারটা, প্রাইমার আছে ঠিক আছে, কিন্তু প্রাইমারে যেখানে এ বসার কথা, আমি লিখে দিচ্ছি, এইখানে যে এ বসার কথা, এ তো বসবে 3 প্রাইম মাথায়, কিন্তু প্রাইমারের কোন মাথাটা এখানে উন্মুক্ত? এখানে মাথা হচ্ছে 5 প্রাইম উন্মুক্ত। অর্থাৎ এখানে এ কখনোই বসতে পারবে না। এখানে যদি এ না বসতে পারে, এখানে এ এর বিপরীতে কি কখনো টি বসতে পারবে? পারবে না। জি এর বিপরীতে কি কখনো সি বসতে পারবে? পারবে না। সি এর বিপরীতে জি বসতে পারবে? পারবেই না কখনো, কারণ 3 প্রাইম মাথা এর তৈরি হয়নি। এখানে কোনো 3 প্রাইম মাথা নেই। এই জায়গাটায় তাহলে কি ঘটনা ঘটবে? এখানে কিন্তু এরকম সমস্যা হচ্ছে না, কারণ বারবার 3 প্রাইম মাথা পাচ্ছে লিডিং সূত্রই। তাহলে এখানে এখানে তাহলে এই সমস্যাটাকে কিভাবে সে কাটিয়ে উঠবে? এই সমস্যাটাকে কাটিয়ে ওঠার জন্য, এটা খুব ইম্পর্টেন্ট, এটাই অ্যাকচুয়ালি ওকাজাকি খণ্ড। এই সমস্যাটাকে কাটিয়ে ওঠার জন্য সে যে প্রসেসটা ফলো করবে সেটা হচ্ছে, সে শুধুমাত্র কিছুক্ষণ অপেক্ষা করবে। কেন কিছুক্ষণ অপেক্ষা করবে? আমি বুঝিয়ে দিচ্ছি। সে এইখানে যখন হেলিকেসটা ছিল, হেলিকেস এদিকে যাওয়ার পর টি এর বিপরীতে এ কে বসাবে না, এর বিপরীতে টি কে বসাবে না, সে অপেক্ষা করছে, অপেক্ষা করছে। অপেক্ষা করার পর হেলিকেসটা অনেক দূর এগিয়ে গেল। হেলিকেসটা যখন অনেক দূর এগিয়ে গেল, এর কি অনেক দূর উন্মুক্ত হয়ে গেল না? অনেক দূরে যখন উন্মুক্ত হয়ে যাবে, তখন সে কাজ করা শুরু করবে। সে কি এখানে টি এর বিপরীতে এ বসাবে? না, কখনোই বসাতে পারবে না। সে করবে কি? প্রাইমেজের সাহায্য নেবে। এই যে প্রাইমেজটা আছে, ভালো করে বোঝো, এই যে প্রাইমেজটা আছে, সেই প্রাইমেজটা কিছু দূরে আবার একটা কি তৈরি করবে? প্রাইমার তৈরি করবে। সে কিছুক্ষণ অপেক্ষা করলো কিসের জন্য? যেন অনেক দূরে গিয়ে একটা প্রাইমার তৈরি করতে পারে। যখনই সে একটা প্রাইমার তৈরি করবে, প্রাইমারের দিক ছিল কি? এদিকে ছিল 5 প্রাইম, এদিকে ছিল কি 3 প্রাইম। তাহলে এদিকে 5 প্রাইম, এদিকে 3 প্রাইম। ওকে, তাহলে এখন কি ডিএনএ পলিমারেজ 3 প্রাইম মাথা পেলো? হ্যাঁ, 3 প্রাইম মাথা পেয়েছে। তাহলে সি এর বিপরীতে কাকে বসাবে? জি। জি এর বিপরীতে কাকে বসাবে? সি। এর বিপরীতে কাকে বসাবে? টি। টি এর বিপরীতে কাকে বসাবে? এ। এভাবে বসিয়ে ফেললো। তাহলে এই সুতোটা এখানে তৈরি হলো?
হ্যাঁ, তৈরি হয়ে গিয়েছে। তাহলে এভাবেই সে এদিকে সুতো তৈরি করবে। কিন্তু একটু যদি ফলো করি, এখানে একটা প্রাইমার তৈরি হয়ে এতটুকু সুতা তৈরি হলো, এখানে একটা প্রাইমার তৈরি হয়ে এতটুকু সুতা তৈরি হয়েছে, তাহলে কি এগুলো কি খণ্ডাকারে আছে না? যেমন একটু হিজিমিজি হয়ে যাবে যদি আমি অ্যাকচুয়ালি এখানে এখনই এভাবে দেখিয়ে দেই। জাস্ট এভাবে বুঝি, এইটা হচ্ছে একটা খণ্ড, এই অংশটা, আবার এটা হচ্ছে একটা খণ্ড। এই যে খণ্ডাকারে থাকছে, এই খণ্ডগুলোকেই বলা হয় ওকাজাকি খণ্ড, এবং ওকাজাকি খণ্ড এভাবেই তৈরি হচ্ছে। তাহলে আমরা দেখতে পারলাম যে ওকাজাকি খণ্ড কিভাবে তৈরি হয়, এবং ওকাজাকি খণ্ড তৈরি হওয়ার কারণে এই এই সুতোটা হচ্ছে ভাঙা ভাঙা, কিন্তু উপরে যে লিডিং সুতোটা দেখেছি সেটা কিন্তু ভাঙা ভাঙা ছিল না। এবং আমরা দেখতে পাচ্ছি এই সুতোটা নতুন যে সুতো তৈরি হলো, এই সুতোটা এটা একটু পর পর তৈরি হয়, যেটা তখন বললাম যে কিছুক্ষণ অপেক্ষা করে। কিছুক্ষণ অপেক্ষা করা মানে কি? পিছিয়ে থাকা না? পিছিয়ে থাকার ইংরেজি শব্দ হচ্ছে ল্যাগ। অর্থাৎ এই যে সুতোগুলো তৈরি হয়, এই সুতোটা হচ্ছে ল্যাগিং সূত্র। এটা হচ্ছে ল্যাগিং সূত্র, আর উপরে যে সূত্রটা পাচ্ছি লিডিং সূত্র, কারণ লিডিং সূত্র ইচ্ছা মতো তৈরি হচ্ছে, কিন্তু ল্যাগিং সূত্র তৈরি হতে পারে না। ল্যাগিং সূত্রকে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। এখন তোমরা যদি আরো দূরদৃষ্টি সম্পন্ন হও, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই হেলিকেসটা আরো এগিয়ে যাবে। হেলিকেসটা আরো এগিয়ে গেলে এর কোনো সমস্যা হবে না, কিন্তু এর সমস্যা হবে, হ্যাঁ, কারণ এর আবার তো 5 প্রাইম মাথা খুলে গেছে, এখানে তো কোনো খারাপ বসতে পারবে না। যখন হেলিকেসটা আরো এগিয়ে যাবে, এখানে আবার একটা প্রাইমার তৈরি হবে, প্রাইমার তৈরি হয়ে আবার একটা ওকাজাকি খণ্ড তৈরি হবে। সো এতটুকুই আমরা দেখতে পেলাম। এখন আমি এই ফিগারটা মুছে দিয়ে আমি 5 মিনিটের মধ্যে আমার লেকচারটা শেষ করে দেব। আশা করি তোমরা এটা সবাই তুলে নিয়েছো। যদি না তুলে নিয়ে থাকো, আমি প্রায় 1 মিনিটের মতো সময় দিচ্ছি, তোমরা এটা তুলে নাও। আমি এটা মুছে দিচ্ছি। এবং আমাদের অরিবিন্দু ছিল এখানে। অরিবিন্দুর ডান পাশের চিত্র শুধু দেখলাম, আমি বাম পাশের চিত্র দেখাইনি। আমি এই বিষয়টাই এখন আঁকবো। তোমরা সবাই খাতার মধ্যে আমি এখন যে ছবিটা আঁকছি সেটা এঁকে নাও, এবং এখান থেকে তোমাদের জন্য প্রশ্নটা থাকবে। এইটা ডিএন এর বাম সাইডটা ছিল, জাস্ট ওই ছবিটাই ক্লিন করে আঁকছি, এবং সেখানে কোনো খার আঁকবো না আমি। এবং অরিবিন্দু ছিল কোন দিকে? ঠিক মাঝে। এটা হচ্ছে আমাদের অরি। আমি লিখে দিচ্ছি ও আর আই। অরিবিন্দুর আমি এটি দিয়েছিলাম 3 প্রাইম থেকে 5 প্রাইম পুরাতন সুতো, এবং এদিকে পুরাতন সুতো ছিল 5 প্রাইম থেকে 3 প্রাইম। আশা করি তোমরা তুলে নিচ্ছ 5 প্রাইম থেকে 3 প্রাইম, আর এটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম। এখন আমরা নতুন যে সুতোটা তৈরি করলাম, এই নতুন সুতোয় একটুকু হচ্ছে প্রাইমার। আচ্ছা, প্রাইমারটা আমি ঢেউ ঢেউ করে এঁকে দিচ্ছি তোমরা যেন বুঝতে পারো। একটুকু হচ্ছে প্রাইমার, এটা হচ্ছে প্রাইমার, এবং তারপরে হচ্ছে লম্বা একটা সুতো। এই লম্বা সুতোয় কোনো ভাগ ছিল? কোনো ভাগ ছিল না, অর্থাৎ এখানে আমরা কোনো ওকাজাকি খণ্ড দেখতে পাইনি। এরপরে এই সুতোটাই সমস্যা কি ছিল? এই সুতোটাই সমস্যা ছিল এর প্রতিলিপন তো এই দিক থেকে এই দিকে হচ্ছিল। প্রথমে একটু প্রাইমার, তারপরে এরকম প্রতিলিপন, এদিকে একটু প্রাইমার, তারপরে এদিকে হচ্ছে একটু প্রতিলিপন, এভাবে তৈরি হচ্ছিল। কিন্তু এই সূত্রটা ছিল কন্টিনিউয়াস। এটা হচ্ছে লিডিং সূত্র, এগুলো হচ্ছে ল্যাগিং সূত্র, এবং এগুলোর প্রতিটা খণ্ডকে বলা হয় ওকাজাকি খণ্ড। এটা আমরা আগে দেখেছি, এবং যত এটা এগোতে থাকবে ততই ওকাজাকি খণ্ড তৈরি হবে। এখন তোমাদের জন্য যে প্রশ্নটা থেকে যাবে সেটা হচ্ছে, এই যে অরিবিন্দু, এই অরিবিন্দুর ডান দিকের চিত্র এরকম, কিন্তু অরিবিন্দুর বাম দিকের চিত্র কিরকম হবে? বাম দিকে এই জায়গাটা কি পুরোটা লিডিং থাকবে? আমি বলে দিচ্ছি, প্রশ্নটা বুঝে নাও তোমরা, কারণ প্রশ্ন লিখে দেওয়া সম্ভব না। অরিবিন্দুর বাম দিকে উপরে, আমি নিচের কথা বলছি না, উপরে, উপরে কি লিডিং থাকবেই? এর ডান দিকে লিডিং ছিল, এদিকে লিডিং ছিল। আমি কালো মার্কার দিয়ে লিখে দিচ্ছি যেন বুঝতে পারো। এদিকে লিডিং ছিল আর এদিকে ছিল ল্যাগিং। এখন তোমাদের জন্য যে প্রশ্নটা থাকবে, এদিকে লিডিং, উপরের ডান দিকে, বাম দিকেও কি লিডিং থাকবে নাকি ল্যাগিং তৈরি হবে? আবার নিচের ক্ষেত্রেও ডান দিকে আমরা দেখতে পারলাম ল্যাগিং, বাম দিকের ক্ষেত্রে কি লিডিং তৈরি হবে নাকি ল্যাগিং তৈরি হবে? এই প্রশ্নটার উত্তর তোমরা ভেবে জানাবা, এবং তোমাদের বইয়ে অবশ্য উত্তরটা দেয়া আছে, তবে আমি চাচ্ছি অ্যাকচুয়ালি তোমরা কমেন্টের মধ্যে
এই যে অংশটা আছে তোমরা প্রথমে বলবা যে হ্যাঁ এদিকে লিডিং বা ল্যাগিং থাকবে, এবং বলার পর সেটা এক্সপ্লেইন করবা যে কেন এদিকে লিডিং অথবা কেন এদিকে ল্যাগিং থাকবে, এদিকে কেন লিডিং অথবা ল্যাগিং সূত্রক থাকবে। এটা তোমাদের জন্য প্রশ্ন থেকে গেল। এবং তোমরা সাথে এই ভিডিওটা শেয়ার দিও। অ্যাকচুয়ালি আমার আরো একটু অংশ বাকি আছে, 2 মিনিটের মতো লাগবে। সেটা হচ্ছে আমরা ডিএনএ ফটোকপি করতে চাচ্ছিলাম, ডিএনএ ফটোকপি হচ্ছে কিন্তু এইভাবে, এদিকে ডিএনএ ফটোকপি হচ্ছে, কিন্তু আমাদের মাঝে কিছু অংশ থেকে গেছে। এই যে এই অংশটা, এটা প্রাইমার। প্রাইমার কি ডিএনএ এর অংশ নাকি আরএনএ এর অংশ? আমি লিখেই দিয়েছি, প্রাইমার হচ্ছে কি ছোট্ট আরএনএ। তার মানে এই আরএনএ থাকা যাবে না। এই প্রাইমারকে কেটে বাদ দিয়ে এর এখানে কোন অংশ আনতে হবে? ডিএনএ এর অংশ আনতে হবে। এই জন্য প্রাইমারকে কেটে, আমি অ্যাকচুয়ালি শুধুমাত্র এই অংশটুকু বলেই যাব কারণ এই অংশটা গুরুত্বপূর্ণ হলেও অত জটিল না। এখানে যে প্রাইমারটা আছে এই প্রাইমারটাকে সরিয়ে দিয়ে আমরা ডিএনএ এর ছোট্ট একটা অংশ এখানে অ্যাড করব, এবং এখানেও নিশ্চয়ই আমাদের একটা এনজাইমের সাহায্য লাগবে, এবং যে এনজাইমটার সাহায্য লাগবে সেটাই হচ্ছে ডিএনএ পলিমারেজ। এখন প্রথমের দিকে বলেছিলাম ডিএনএ পলিমারেজ সম্পর্কে, যে ডিএনএ পলিমারেজ হচ্ছে অনেক ধরনের হয়, এবং অ্যাকচুয়ালি এইখানে যে ডিএনএ ফটোকপি করতে যে পলিমারেজটা সাহায্য করে সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। আমি একটু দেখে নিচ্ছি ঠিক বলছি কিনা। হ্যাঁ, ডিএনএ পলিমারেজ 3। কিন্তু এই প্রাইমারকে কেটে বাদ দিয়ে নতুন করে ডিএনএ এর অংশ লাগাতে যে পলিমারেজটা হেল্প করে সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ 5 ধরনের হয়, 1 2 3 4 5, অথবা আলফা বিটা গামা দিয়েও বলে অনেকে। তাহলে আমরা যদি ওরকম করি তাহলে আমাদের এখানে আর কোন অংশ থাকবে না? কোনো প্রাইমার অংশ থাকবে না। তাহলে আমি কন্টিনিউয়াস একটা অংশ পাচ্ছি। এখানে কোন অংশ থাকবে না? প্রাইমার অংশ থাকবে না। এখানে কোন অংশ থাকবে না? প্রাইমার অংশ থাকবে না। সো এরকম সুতো পাচ্ছি। কিন্তু এরকম থাকার পরেও একটা অংশ ঝামেলা থেকে যাচ্ছে, কি এই যে খণ্ডগুলো আলাদা আলাদা। তাহলে খণ্ডগুলোকে জোড়া লাগাতে হবে, এবং মাথায় রাখবা সব ক্ষেত্রে জোড়া লাগানোর জন্য যে এনজাইমটা ব্যবহার করা হয় সেই এনজাইমটার নাম হচ্ছে লাইগেজ এনজাইম। লাইগেজ, এটাই হচ্ছে লাইগেজ এনজাইম। তাহলে এই লাইগেজ এনজাইমটা এখানে এসে এগুলোকে জোড়া লাগিয়ে দেবে। তাহলে এখানে জোড়া লেগে গেল। আরো যদি ওকাজাকি খণ্ড থাকে সেগুলোকেও জোড়া লাগিয়ে দেবে কোন এনজাইম? লাইগেজ এনজাইম। তাহলে আমরা এদিকে একটা সূত্র পাচ্ছি, এদিকে একটা সূত্র পাচ্ছি, এদিকেও সূত্র পাচ্ছি, এদিকেও সূত্র পাচ্ছি। তাহলে আমাদের এভাবে নতুন সূত্র তৈরি হয়ে গেল, এখানেও নতুন সূত্র তৈরি হয়ে গেল। আর এভাবেই আমরা ডিএনএ প্রতিলিপন করতে পারি। এখন এখানে কি ওকে, তাহলে এভাবে ডিএনএ প্রতিলিপন শেষ হবে। এবং আমরা জানি যে ডিএনএ প্রতিলিপন হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে, তাই না? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, যদিও এটা প্রথমে বলা উচিত ছিল কিন্তু আমি ইচ্ছা করেই বলিনি, কারণ আমরা কাজ শেষে ভালো করেই বুঝতে পারবো। অর্ধ সংরক্ষণশীল মানে হচ্ছে একটা নতুন একটা পুরাতন, অর্থাৎ অর্ধেক সংরক্ষণ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা নতুন ডিএনএ, ডিএনএ দুটো সুতো, এটাও একটা নতুন, এটা পুরোটাই হচ্ছে একটা নতুন ডিএনএ, দ্বিসূত্রক ডিএনএ। এখন এই যে নতুন ডিএনএ, এই নতুন ডিএনএ একটা কিন্তু পুরাতন, আরেকটা হচ্ছে কি নতুন। এই ডিএনএটার একটা হচ্ছে পুরাতন, আরেকটা হচ্ছে কি নতুন। এটাই হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। এখন ডিএনএ নরমালি থাকে কিভাবে? ডিএনএ নরমালি এভাবে পেঁচিয়ে থাকে, তাই না? কিন্তু এই ডিএনএ এর অংশটা কি পেঁচিয়ে আছে? না, এই ডিএনএ এর অংশটা পেঁচিয়ে নেই, বরং মইয়ের মতো এদিকে একটা বাহু, এদিকে একটা বাহু, এদিকে একটা সূত্রক, এদিকে একটা সূত্রক আছে। তাহলে এটা আবার পেঁচিয়ে যাবে কিভাবে? এখন এটা বোঝার জন্য আমাদের প্রথমের দিকে যেতে হবে। পেঁচিয়ে যাওয়া আটকিয়েছিল কে? হেলিকেজ তো বন্ধনগুলো ধ্বংস করেছিল। গাইরেস কি করেছিল? যেন সুপার কয়েলিং না হয়, তোমাদের আশা করি খাতার আগে লেখা আছে। এসএসবিপি কি করেছিল? এই সুতাগুলোকে শক্তি দিয়েছিল যেন সে একাই থাকার সময় ভেঙে না পড়ে। এখন অ্যাকচুয়ালি হয় কি, এই যে এগুলো আমরা দেখতে পেলাম যেগুলো আমাদেরকে ডিএনএ খোলার ক্ষেত্রে সাহায্য করেছে, এগুলো এখান থেকে সরে যাবে যখনই এই এনজাইমগুলো এই সুতো, ডিএনএ সুতো থেকে সরে যাবে, তখনই সেই ডিএনএ আগের মতো পেঁচিয়ে যাবে। পেঁচিয়ে গিয়ে এখানে একটা ডিএনএ সূত্রক তৈরি হবে, এখানে একটা ডিএনএ সূত্রক তৈরি হবে। এভাবে আমরা নতুন ডিএনএ সূত্রক তৈরি করতে পারি। সো এটাই ছিল আমাদের আজকের ডিএনএ প্রতিলিপনের উপর লাইভ ক্লাস। আশা করি তোমরা সবাই এনজয় করেছো, এবং অনেকে হয়তোবা পরে এই ভিডিওটা দেখার চেষ্টা করবো, এবং ভিডিওটা অনেক লম্বাও হয়ে গিয়েছে। আশা করি তোমরা ধৈর্য ধরেই দেখবা, এবং বন্ধুদেরকে সাজেস্ট করবা ধৈর্য ধরে দেখার জন্য, কারণ আমি এগুলো খুব ডিটেলসে যাওয়ার জন্য চেষ্টা করেছি। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে ড্রপ করবা, এবং আমি একটু পরে এডিট করে আমার আইডিটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, এবং সেই আইডিতে চাইলে তোমরা মেসেজ দিয়ে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো।
যে কোনো ধরনের প্রশ্ন, এর ডিএনএ প্রতিলিপন নিয়ে প্রশ্ন অথবা এর বাইরেও যদি প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। সো এতটুকুই। ধন্যবাদ সবাইকে।